আর আপনিও অনেক সত্যি শুক্রটাকে আপনাকে পড়িয়ে ঠান্ডা লেগে যাবে আচু আচু হবে স্যার নাসির ভাই মিউট করে দেন। আমারটা মিউট নাই না? আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম করছি। পুরো ক্লাস জুড়ে আপনাদের সাথে থাকবো আমি তামান্না। আশা করছি যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন। সবাই কাইন্ডলি মিউট করে দিবেন। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যখন যাকে মিউট করতে বলবো সে ছাড়া বাকিরা কাইন্ডলি মিউট করে রাখবেন, যেন আমাদের ক্লাসে ডিসরাপশন না হয়। গত ক্লাসে যেটা হয়েছিল সেটা যেন রিপিট না হয়। আশা করছি আপনারা সবাই আমাকে ক্লিয়ার শুনতে এবং স্লাইডটি দেখতে পাচ্ছেন। জি ম্যাম। জি ম্যাম।
জি ম্যাম, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। আজকে আপনাদের উপস্থিতি একটু কম দেখতে পাচ্ছি। সবাইকে জয়েন করতে বলবেন, আমরা ক্লাসটি শুরু করব। আপনারা যারা কম্প্রিহেন্সিভ লাইসেন্স এক্সামের পরীক্ষার্থী আছেন, আপনারা জানেন আর খুব বেশি সময় আসলে বাকি নেই, জানুয়ারি মাস প্রায় শেষের দিকে। এরপরে আর মাঝখানে ফেব্রুয়ারি মাসটা আছে, মার্চ মাস। অবশ্যই আপনারা ওই সময়টা রিভিশনের জন্য কাজে লাগাবেন। তার আগে সবাই চেষ্টা করবেন মোটামুটি পুরো যে আমাদের সিলেবাস বা পড়াশোনা পুরোটুকু কমপ্লিট করে ফেলার জন্য। কারণ আমরা আসলে যতই পড়ি, রিভিশন দিতে না পারলে পরীক্ষার সময় ওটা মাথায় রাখা কষ্টকর হয়ে যায়। আর এভাবে যেহেতু আমরা ইউজ টু না একদম এত বড় সিলেবাস পুরোটা পড়ে পরীক্ষা দিতে, আমরা একটা একটা সাবজেক্ট পড়ে একটা একটা পরীক্ষা দিয়ে অভ্যস্ত। সো এটা আসলে একটু ডিফিকাল্ট, কিন্তু আমরা যদি জেনে বুঝে বেসিক ক্লিয়ার করে পড়ি, তাহলে আশা করছি সমস্যা হওয়ার কথা না। সবাই প্রথমবারেই পাশ করতে পারবেন ইনশাল্লাহ। আর লাইসেন্সে খুব বেশি ডিপ থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয় না, কিছু কিছু কোয়েশ্চেন হয়, যেটা বাদ দিয়েও আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে পাশ করা সম্ভব ইনশাল্লাহ। তাই যে যাই পড়াশোনা করবেন সেটা একদম ক্লিয়ারলি ওই কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এক বছরে একটা সালের প্রশ্ন সলভ করেন, সেখান থেকে 10টা প্রশ্ন পড়লে সেই 10টা প্রশ্নের ডিটেলস কি আছে সেটা জেনে নিয়ে সেটা সহ পড়ে ফেলবেন। যেমন আমাদের যদি ডিহাইড্রেশনের কথাই ধরি, ডিহাইড্রেশনের মেজর সাইন যদি প্রশ্নে থাকে, সেক্ষেত্রে আপনি ডিহাইড্রেশনের পুরো যত সাইন সিমটম গুলো আছে সেগুলো সহ পড়ে ফেলবেন। হ্যাঁ, এভাবে সবকিছুরই রিলেটেড যা কিছু আছে সেগুলো পড়ে নিয়ে তারপরে আগানোর চেষ্টা করবেন। এভাবে যদি আপনারা এখন থেকে পড়াটা গুছিয়ে নেওয়া শুরু করেন, তাহলে আশা করছি পরীক্ষার আগে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এবং সবাই ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আজকের টপিক শুরু করব। গত ক্লাসে আমরা লেবার পড়েছিলাম, আজকে আমরা ইপিসিওটমি পড়বো। কম বেশি সবাই আমরা ইপিসিওটমি দিতে দেখেছি বা শুনেছি এই ব্যাপারে। যারা লেবার ওয়ার্ডে ডিউটি করেছেন, নর্মাল ডেলিভারি দেখেছেন, হসপিটালে খুব কম সংখ্যক পেশেন্টকেই নর্মাল ডেলিভারির সময় ইপিসিওটমি ছাড়া ডেলিভারি করা হয়। ম্যাক্সিমাম পেশেন্টকেই হসপিটালে এসেছে মানে তাকে ইপিসিওটমি দেওয়া হয়, সেটা ওই সময় নার্স, মিডওয়াইফ বা ডক্টর যেই থাকুক, ইপিসিওটমি ছাড়া একদম ছোট যদি বাচ্চার সাইজ না হয় সেক্ষেত্রে ডেলিভারি করায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই একদম 98% নর্মাল ডেলিভারিতেই ইপিসিওটমি দেওয়া হয়। আজকে আমরা এই ইপিসিওটমি সম্পর্কেই বিস্তারিত জানবো। আমরা আজকের ক্লাস শুরু করব। আমরা প্রথমে জেনে নিব ইপিসিওটমি কি। ইপিসিওটমির আরেকটা নাম হচ্ছে পেরিনিওটমি। এটা হচ্ছে একটা সার্জিক্যাল ইনসিশন অফ দ্য পেরিনিয়াম, যেখান দিয়ে বাচ্চা ডেলিভারি হয়। এই যে এই অংশটাকে আমরা বলছি পেরিনিয়াম। ঠিক আছে, a surgical incision of the perineum and the posterior vaginal wall। এই যে টোটাল যে সারফেসটা আমরা নর্মালি কি ভ্যাজাইনা বা জরায়ু মুখ বলে জেনে থাকি, সো এটার পোস্টেরিয়র সাইডে হচ্ছে পোস্টেরিয়র ওয়ালে যে দেয়া হয়, নর্মালি একটা ইনসিশন দেয়া হয়। এটা কে দিয়ে থাকে? নর্মালি মিডওয়াইফ যে ডেলিভারি করে সে দিয়ে থাকে, অথবা ডক্টর অবস্টেট্রিশিয়ান ডিউরিং সেকেন্ড স্টেজ অফ লেবার টু কুইকলি এনলার্জ দ্য ওপেনিং ফর দ্য বেবি টু পাস থ্রু। এই যে ওপেনিংটা, ভ্যাজাইনাল ওপেনিংটাকে খুব দ্রুত বড় করে বাচ্চাটাকে ইজিলি বের করে আনার জন্য যে আমাদের মায়ের পেরিনিয়ামে যে একটা সার্জিক্যাল ইনসিশন দেয়া হয়, অর্থাৎ সোজা ভাষায় যদি বলি কেটে দেয়া হয়, কেটে এই ওপেনিংটাকে বড় করে বাচ্চার যে ডেলিভারি বা মাথাটা খুব দ্রুত খুব সহজে বের করে আনার
আনার জন্য যে ইনসিশনটা দিল এটাকে আমরা বলছি ইপিসিওটমি বা পেরিনিওটমি। এটা কখন দেওয়া হয়? সেকেন্ড স্টেজ অফ লেবারে। এটা সবাই একটু ভালো করে দেখবেন, আমি যে জায়গাগুলো মার্ক করছি। আর প্রতি ক্লাসের মতো অবশ্যই সবাই নোট করে নেবেন, সবাই খাতায় লিখে নেবেন। আমরা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবার, আমরা গত ক্লাসে লেবার পড়েছিলাম। একজন আমাকে আনমিউট করে বলেন সেকেন্ড স্টেজ অফ লেবার কোনটা, এই স্টেজে আসলে কি ঘটে? এই স্টেজের আমি আরেকটা নাম বলেছিলাম, সেটা আমাকে বলেন। কারো মনে নাই? আপনারা কি পড়াশোনা করেন না? এক্সক্লুশন অফ বেবি। ম্যাম আমি বলি, বলেন। সেকেন্ড স্টেজ হচ্ছে এক্সপালশন স্টেজ। এটা এই স্টেজে বাচ্চা ডেলিভারি হয়। ঠিক আছে, আরেকজন ম্যাম বলি। 10 সেন্টিমিটার হচ্ছে ইয়া হয়, মানে কি বলে, 10 সেন্টিমিটার ডাইলেশন হয়, তারপর হচ্ছে বেবি ডেলিভারি হয়। এইটুকু মিলে হচ্ছে সেকেন্ড স্টেজ। ম্যাম সেকেন্ড স্টেজ হচ্ছে ডেলিভারি অফ দ্য বেবি। ঠিক আছে, আমি বলি। আমাদের যদি আমরা আগের ক্লাসটা একটু রিকল করি, আমাদের লেবারের 4টা স্টেজ ছিল। ফার্স্ট স্টেজ যেটা, সেটাকে আমরা বলছিলাম, আপনারা কাইন্ডলি একটু মিউট করে দিবেন। ফার্স্ট স্টেজ আমাদের ছিল ডায়ালিটেশন স্টেজ, যেখানে আমাদের সার্ভাইকাল ডায়ালিটেশন হয়, আমরা বলেছিলাম। সেকেন্ড স্টেজ আমাদের ছিল এক্সপালশন স্টেজ, যে স্টেজে আমাদের বেবি আউট হয় বা ডেলিভারি হয়, আমরা বলেছি। থার্ড স্টেজ ছিল প্লাসেন্টাল স্টেজ, এই স্টেজে আমরা প্লাসেন্টা আউট হয় সেটাই জেনেছি। এবং ফোর্থ স্টেজ ছিল আমাদের রিকভারি স্টেজ, যেখানে আমরা মায়ের জেনারেল কন্ডিশন অ্যাসেস করে থাকি, ইউটেরাসের যে পরিবর্তন সেটা অ্যাসেস করে থাকি, কোনো ব্লিডিং আছে কিনা এটা দেখে থাকি। এ ছিল আমাদের 4টা স্টেজ। এখন আমরা এই ইপিসিওটমি কখন দেই? আমাদের সেকেন্ড স্টেজ এক্সপালশন অফ দ্য বেবি, যে স্টেজে আমরা বেবি এক্সপালশন করি, সেই স্টেজে আমরা ইপিসিওটমি দিয়ে থাকি। অর্থাৎ এখান থেকে আপনারা মনে রাখবেন ইপিসিওটমির আরেকটা নাম হচ্ছে পেরিনিওটমি। এটা অবশ্যই একটা সার্জিক্যাল ইনসিশন, এটা আপনারা জানেন, দেওয়া হয় পেরিনিয়ামে। এবং সেকেন্ড স্টেজ অফ লেবারে এটা করা হয়। ঠিক আছে, ইন্ডিকেশন অফ ইপিসিওটমি, কোন কোন ক্ষেত্রে আমরা ইপিসিওটমি দিব। আমি এমন অনেক নার্সকে দেখেছি যে ডেলিভারি করাচ্ছে, কিন্তু আমরা যে ইনসিশনটা দিচ্ছি এটার নাম জিপিসিওটমি, সেটা সে ক্লিয়ারলি উচ্চারণই করতে পারছে না, খুবই লজ্জাজনক। হ্যাঁ ঠিক আছে, আমার সাধারণ যে রোগী আছে সে হয়তো বুঝবে না, কিন্তু নার্স হিসেবে এটা যদি আমি উচ্চারণ করতে না পারি, বলতে না পারি, ঠিক আছে, সে বলছে যে কি ভ্যাজাইনাতে কেটে দিচ্ছে, জরায়ের মুখ কেটে দিচ্ছে, কেন আমি এটা কেন বলবো? হ্যাঁ, আমরা সবাই পড়াশোনা করেই তো তারপরে নার্স হয়েছি, তাই না? কেউ এইড নার্স কিন্তু না, এখন আর এইড নার্স হসপিটালে সচরাচর দেখা যায় না। তাহলে এটা শুনতে খুবই বাজে যে একটা ইপিসিওটমি দিচ্ছে সেটা সে বলতে পারছে না। তাহলে আমরা যতটুকুই পড়াশোনা করব সেটা সম্পর্কে একদম ক্লিয়ার একটা জ্ঞান অর্জনের চেষ্টা করব। আশা করছি আজকে থেকে আর কারো ভুল হবে না, কেউ বলবেন না রোগী যেমন বলে থাকে সাইড কেটে দিচ্ছে, হ্যাঁ এটা আপনার বলা যাবে না, তাহলে আমার আর ওই সাধারণ রোগীর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। হ্যাঁ অবশ্যই আমরা পেশেন্টের সাথে কমিউনিকেট করার জন্য তার ভাষায় তাকে বুঝিয়ে বলবো, কিন্তু আমাদের যে বইয়ের শুদ্ধ ভাষা বা যেটা আমরা শিখেছি, হ্যাঁ ডিপ্লোমা যারা আছেন তারা তো ডিপ্লোমা, তারপরেও তো তারা বেসিক বিএসসি করে থাকেন আমার জানা মতে, আর যারা বিএসসি করছেন তারা তো গ্রাজুয়েট নার্স, রাইট? সো একজন গ্রাজুয়েট যে নার্স, তার কাছ থেকে আমরা অবশ্যই এটা এক্সপেক্ট করি না যে সাইড কেটে দিছে, এটা শুনতেও তো বাজে। তো সবাই ভালোভাবে পড়াশোনা করবেন, যেটা যেখানে আমাদের অ্যাটলিস্ট কিছু মেডিকেল টার্ম তো আমরা ইউজ করতেই পারি, এটা আসলে করা উচিত, যেন অন্তত পেশেন্ট বলতে না পারে যে নার্সিং নার্সিং আবার পড়াশোনা আছে নাকি, তাই না? আমরা নিজেরা নিজেদেরকে হাসির পাত্র বানাবো না। অনেক কথা বলে ফেললাম। আমরা দেখবো কোন কোন ক্ষেত্রে আমরা এই পিসিওটমি দিব। ইন কেস অফ রিজিড ইনইলাস্টিক পেরিনিয়াম,
আমি যে বললাম পেরিনিয়ামের কথা, এই যে ভ্যাজাইনার বাইরের এই ওপেনিং এই অংশটাকে আমরা পেরিনিয়াম বলছি। এই পেরিনিয়াম যদি ইনইলাস্টিক থাকে, অর্থাৎ এটার ইলাস্টিসিটি না থাকে, শক্ত হয়ে থাকে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আমরা তখন বাচ্চা তো ডেলিভারি হবে না, মানে তখন বাচ্চার কি হবে, স্ক্যাপুলাতে ইনজুরি হবে, বা বাচ্চার ওই মাথাটা বের করা যাবে না, বা বের করতে গেলেও দেখা যাবে তার পেরিনিয়ামে টিয়ার হতে পারে। আমরা সরকারি হসপিটালগুলো এই ঘটনা অহরহ ঘটে, রোগী আসে যে হচ্ছে তার অ্যানাস পর্যন্ত একদম ছিঁড়ে গেছে ডেলিভারি করতে গিয়ে। হ্যাঁ, তো এটাকে অ্যাভয়েড করার জন্য, যাদের ওই যে পেরিনিয়ামটা ইনইলাস্টিক অর্থাৎ বড় হচ্ছে না ডেলিভারি করার সময়, একদম শক্ত হয়ে আছে, সেক্ষেত্রে আমরা এপিসিওটমি দিব। এটা নর্মালি কাদের হয়, এলডারলি প্রাইমি গ্র্যাভিডা। আমরা প্রাইমি গ্র্যাভিডা এর আগে জেনেছি প্রথমবার যে মা বাচ্চা জন্ম দিচ্ছে, যার প্রথম ডেলিভারি, সেটাকে আমরা প্রাইমি মাদার বলছি, প্রাইমি গ্র্যাভিডা। মা যদি বয়স্ক হয়, এজ মোর দেন 35 অর মোর দেন 40, এই ধরনের তাদের যে পেরিনিয়াম এটা ইনইলাস্টিক বা রিজিড থাকে, এটা কি করবে, কজেস অ্যারেস্ট অর ডিলে ইন ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট। প্রেজেন্টিং পার্ট বলতে আমরা বাচ্চার মাথাকে বুঝাচ্ছি, মাথাটাই তো প্রথমে দেখা যায় যদি নর্মাল পজিশনে থাকে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এখন অ্যাবনর্মাল পজিশন থাকলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করি না, সো আমরা ধরে নিব মাথা যেটা নিচের দিকে নামছে, এটা যেন আটকে না যায়, ইজিলি বের করতে পারি। তার জন্য হচ্ছে এপিসিওটমি দেওয়া হয় যাদের পেরিনিয়ামটি ইনইলাস্টিক অথবা রিজিড থাকে। অ্যান্টিসিপেটিং পেরিনিয়াল টিয়ার, যেটা আমরা আশা করছি যে পেরিনিয়াল টিয়ার হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা এপিসিওটমি দিব। যেমন বিগ বেবি, বাচ্চাটা যদি অনেক বড় হয়, ফেস টু পিউবিস ডেলিভারি। আমরা জানি বাচ্চার ডেলিভারির সময় নর্মাল পজিশন হচ্ছে বাচ্চা উপরের দিকে, মানে হচ্ছে কিভাবে বুঝাবো, ফেফালিক পজিশন। হ্যাঁ, কেফালিক পজিশন বললে এখন আসলে অনেকেই বুঝবে না। বাচ্চার অক্সিপুটটা অ্যান্টেরিয়র দিকে থাকে, মানে ব্যাক অফ দ্য বেবি সেড, বাচ্চার মাথার পিছন দিকটা হচ্ছে মায়ের সামনের দিকে থাকে, মানে যখন বাচ্চাটা বের হয় আপনারা দেখেছেন এটা একটা এক্সটার্নাল রোটেশন হয়, মাথাটা কিন্তু নিচের দিকে দিয়ে বের হয়, এরপরে আমরা ওটা ঘুরে যাচ্ছে, গত ক্লাসে আমরা যেটা পড়লাম, এরপরে কিন্তু মিডওয়াইফ বা নার্স ডক্টর যে থাকে তার মাথাটা ঘুরে দিয়ে তারপরে বের করে, তাই তো? এটা হচ্ছে তার নর্মাল পজিশন। কিন্তু সেটা যদি উল্টা হয়, মানে বাচ্চার মাথাটা শুরুতেই বের হচ্ছে সোজা হয়ে, ফেসটা উপরের দিকে থাকছে, এক্ষেত্রে তার পজিশনটা তো ঠিক নেই, অনেক সময় শোল্ডার আটকে যেতে পারে, ডেলিভারিটা প্রপারলি করানো সম্ভব হয় না। এই ধরনের যদি কিছু আমরা দেখতে পাই সেক্ষেত্রে এপিসিওটমি দেওয়া হয়। ব্রিজ প্রেজেন্টেশনটা আপনারা কম বেশি সবাই জানেন, বাচ্চার মাথার পরিবর্তে ব্যাক সাইডের কোনো কিছু, হাত পা এই উল্টা করে বাচ্চাটা যখন বের হবে, এই ধরনের ডেলিভারি নর্মালি এখন আর করায় না নর্মাল ডেলিভারি। তারপরে যদি এরকম হয় সেক্ষেত্রে হচ্ছে এপিসিওটমি দেওয়া হয়। হিস্ট্রি অফ শোল্ডার ডিস্টোসিয়া, অর্থাৎ বাচ্চার মাথা বের হওয়ার পর ঘাড়টা যদি ওই পেরিনিয়ামের ওখানে আটকে থাকে সেক্ষেত্রে এপিসিওটমি দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, এই সব কিছু ছাড়াও আমাদের নর্মাল বেবি ওয়েট কত, একজন বলেন তো? 2.5 2.5 কেজি। হ্যাঁ, 2.5 কেজি বা 2500 গ্রাম, যেটাই থাকে। এটা খুবই একটা কমন কোয়েশ্চেন, মাঝে মাঝেই আসে, শুধুমাত্র যে লাইসেন্স বা পোস্ট বেসিক এরকম না, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তো এই 2.5 কেজি বা এর বেশি কম কাছাকাছি কিছু একটা থাকলেই হচ্ছে তখন থেকে এপিসিওটমি দেয়াই লাগে, মাথাটা বাচ্চার বেশ বড়ই থাকে, কারণ এই যে পেরিনিয়ামের এটা খুব দ্রুত রিপেয়ার হয়। ওইটুকু এপিসিওটমি দেয়াতে মায়ের আসলে খুব একটা তেমন কোনো ক্ষতি হয় না, খুব দ্রুত ওই জায়গাটা রিপেয়ার হয়ে যায়, তাই এপিসিওটমি দেয়াটাকেই সেফ মনে করা হয়। এই জন্য এই যে আমরা বলছি ইন্ডিকেশন, এই ইন্ডিকেশনের বাইরেও অলমোস্ট 99% মাদারকেই হসপিটাল যাওয়ার পরে এপিসিওটমি দিয়ে ডেলিভারিটা করানো হয়, ঠিক আছে?
এছাড়া তাও আমাদের জানার জন্য, যেহেতু আমাদের পরীক্ষা প্রশ্নে আসতে পারে, তাই আমরা ইন্ডিকেশন গুলো জেনে নিব। অপারেটিভ ডেলিভারি, এই যে ফরসেপ ডেলিভারি আপনারা দেখেছেন কিনা, যে বেবি ফরসেপ যেটা থাকে ইনস্ট্রুমেন্ট দিয়ে ডেলিভারি করানো হয়। সেক্ষেত্রে ওই ইনস্ট্রুমেন্টটা ঢোকার জন্য তো পর্যাপ্ত জায়গা লাগবে, অনেক সময় হাত দিয়ে টেনে বের করা সম্ভব হয় না, তখন ফরসেপ দিয়ে টেনে বের করা হয়, বেবি ফরসেপ যেটা। সেক্ষেত্রে হচ্ছে ইপিসিওটমি দিতে হয় ওপেনিংটাকে বড় করার জন্য। ভেন্টাস ডেলিভারি, ভেন্টাস ডেলিভারি হচ্ছে সাকারের মাথায় একটা বড় চোঙার মতো লাগিয়ে মেশিনের সাহায্যে টেনে বের করা হয়। ওটা ওয়ান কাইন্ড অফ সাকার মেশিন। সাকার মেশিন আপনারা দেখেছেন কিনা? যদি কেউ না দেখে থাকেন আমি বলি, মুখে যে দেখিনি। সিক্রেশন গুলো আসে, হ্যাঁ, মুখে যে সিক্রেশন গুলো আসে বা বমি করলে ওইটা একটা টিউবের মাধ্যমে মেশিনের একটা বোতল বা ভ্যাকুয়ামের ভিতর টেনে নেওয়া হয়, সেটা হচ্ছে সাকার। দেখছি ম্যাম, দেখছি। তো এই ভেন্টাস ডেলিভারিতে হচ্ছে ওই সাকারের মাথায় বড় একটা কাপের মতো লাগানো হয়, যেটাতে হ্যাঁ হ্যাঁ, বাচ্চার মাথাটা এঁটে যায়, হ্যাঁ, ভ্যাকুয়াম দিয়ে ডেলিভারির মতো এরপরে ম্যাম। হচ্ছে বের করা। জি, ওই যে ভ্যাকিউম ডেলিভারি, এটা কি সেম? হ্যাঁ হ্যাঁ, এটাই ভ্যাকুয়াম ডেলিভারিটাই হচ্ছে ভেন্টাস ডেলিভারি। ওই ভ্যাকুয়াম দিয়ে টেনে বের করা হয়। তো এক্ষেত্রে ওপেনিংটা ছোট হলে তখন ওই ভ্যাকুয়ামটা ভিতরে দেওয়া সম্ভব না, তাই ইপিসিওটমি দেওয়া হয়। প্রিভিয়াস কোনো পেরিনিয়াল সার্জারি যদি থাকে, প্রিভিয়াস পেলভিক ফ্লোর রিপেয়ার, কোনো কারণে কোনো সার্জারি হয়েছে বা রিপেয়ার হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে এপিসিওটমি দেওয়া হয়। প্রিভিয়াস রিকনস্ট্রাকটিভ সার্জারি মানে পেরিনিয়ামের যে কোনো ধরনের সার্জারি আগে থেকে থাকলে, তাহলে তো তার ওই জায়গাটা তখন ফিরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, সেই ক্ষেত্রে এপিসিওটমি দেওয়া হয়। আমরা একটা এমসিকিউ কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এপিসিওটমি কি? এপিসিওটমি ইজ ডিফাইন্ড অ্যাজ, ডেফিনেশনটা আমি আপনাদের খুব ভালো করে বুঝিয়েছি, আশা করছি এটা সবাই পারবেন। অ্যান্সারটি দ্রুত লিখে ফেলবেন। বি নাম্বার ম্যাম। ম্যাম বি নাম্বার। সবাই অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। উম সবাই সঠিক উত্তর করছে। আচ্ছা, কেউ হচ্ছে আনমিউট করে আমি বলার আগে পর্যন্ত বলবেন না, আমি না জিজ্ঞেস করা পর্যন্ত, কারণ আমাদের কিছু স্টুডেন্ট আছে ক্লাসে জয়েন করার পর ঘুমায়, সবসময় আসলে আইডেন্টিফাই করা পসিবল হয় না। Episiotomy is defined as the surgical incision on the perineum during childbirth, এটাই আমরা পড়েছি। ইউটেরাসে তো আমরা ইনসিশন দেই না, এটা হবে না। টিয়ার অফ সার্ভিক্স, সার্ভিক্সেরও টিয়ার করি না। প্রসিডিউর টু রিমুভ প্লাসেন্টা, এটা প্লাসেন্টা রিমুভ করারও পোস্ট প্রসিডিউর না, এটা চাইল্ড বার্থের একটা প্রসিডিউর, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার হবে বি। The main purpose of episiotomy is to, episiotomy দেওয়ার প্রধান উদ্দেশ্য কি? অনেকেই উত্তর করেছে দেখতে পাচ্ছি, সবাই অ্যান্সার করবেন, সবাই অ্যান্সার করবেন। আমি জানি ক্লাসটা একটু আমরা রাতে শুরু করি বা একটু রাত হয়ে যায়, অনেকেরই ঘুম পায় ডিউটি করে আসলে, কিন্তু যেহেতু আপনি ক্লাসটা জয়েন করেছেন, মনোযোগ দিয়ে ক্লাস করা উচিত। আর পরীক্ষার কিন্তু বেশি দিন বাকি নাই। আচ্ছা, আমরা জানবো উত্তর কি। মেইন পারপাস অফ এপিসিওটমি, এপিসিওটমির প্রধান উদ্দেশ্য কি, যেটা আমি বারবারই হাইলাইট করছিলাম, যে ডেলিভারির সময় মায়ের অ্যানাস পর্যন্ত ছিঁড়ে যেতে পারে, হ্যাঁ,
এটা প্রিভেন্ট করার জন্যই মেনলি এপিসিওটমি দেওয়া হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে প্রিভেন্ট পেরিনিয়াল টিয়ার্স। এই যে পেরিনিয়াল টিয়ারটাকে প্রিভেন্ট করার জন্য এপিসিওটমি দেওয়া হয়ে থাকে। আমি আশা করব আজকে আমি বেশ অনেকগুলো এমসিকিউ রেখেছি, আর এটা ছোট একটা টপিক, সবাই এত ভালো করে পড়বেন, এত ভালো করে পড়বেন। পাশাপাশি অবশ্যই লেবারটা, কারণ লেবার থেকে অনেক বেশি প্রশ্ন হয়, যেন একটা সিঙ্গেল কোয়েশ্চেনও কোনোভাবে মিস না যায়। ঠিক আছে, এখান থেকে যে প্রশ্নই আসুক আপনারা যেন অ্যান্সার করতে পারেন। অনেকে অ্যান্সার দিয়ে শুরু করেছে, প্রশ্ন দেখি, এপিসিওটমি ইজ ইউজুয়ালি পারফর্ম ডিউরিং হুইচ স্টেজ অফ লেবার, যেটা আমি বারবার হাইলাইট করছিলাম তখন, কিন্তু সবাই পারবেন আমি জানি। আচ্ছা, এটা আমরা দেখেছি আমাদের ডেফিনেশনেই ছিল, সেকেন্ড স্টেজে দেয়া হয়, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। সবাইকে ধন্যবাদ। এখন আমরা দেখবো এপিসিওটমি কয় ধরনের। এপিসিওটমি মেইনলি 4 ধরনের। এটা আমি দেখেছি যে আমাদের যে ট্রু ফলস অ্যান্সার সেখানে অনেক সময় এসে থাকে। আমি আপনাদের জন্য খুব ভালো একটা ছবি খুঁজছিলাম, যে সবগুলো টাইপ একটু দেখানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গুগলের কোথাও আমি একটা ক্লিয়ার সুন্দর ছবি পাই নাই যেটা আমি আপনাদের দেখাতে পারি। অবশেষে আমি বাধ্য এটাই নিলাম। যাই হোক, আমি আপনাদেরকে বলে দিব কোনটা কোন এপিসিওটমি। তার আগে একটু বলে নেই, আপনারা আমার স্লাইডে খেয়াল করলে হয়তো দেখবেন একটা এপিসিওটমি এখানে দেখাচ্ছিল যে মিডিও ল্যাটারাল এপিসিওটমি। আপনারা যারা এপিসিওটমি দিতে দেখেছেন ম্যাক্সিমাম টাইম এখানেই দিতে দেখেছেন। অর্থাৎ আমরা সহজে যদি একটু চিন্তা করি যে আমাদের মোস্ট কমন টাইপ অফ এপিসিওটমি, এপিসিওটমির সবচেয়ে কমন টাইপ কোনটা, এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে আপনারা চোখ বন্ধ করে মিডিও ল্যাটারাল এপিসিওটমি অ্যান্সার করবেন। এখন আমরা 4টা টাইপ জেনে নিব। প্রথমে আমাদের মিডিও ল্যাটারাল এপিসিওটমি, এরপরে মিডিয়ান এপিসিওটমি, ল্যাটারাল এপিসিওটমি, জে শেপড এপিসিওটমি। ঠিক আছে, কোনটা কিভাবে দেয় সেটা এত কিছু মনে রাখতে না পারলেও টাইপস গুলো আপনারা মনে রাখবেন, কারণ আমাদের সবচেয়ে বেশি মিডিও ল্যাটারাল এপিসিওটমি দেওয়া হয়। আর সত্যি বলতে আমি যতদিন লেবার ওয়ার্ডে বা লেবার রুমে ডিউটি করেছি, আমি এর বাইরে ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। যাচ্ছে তো। দেখা যাচ্ছে ওনার মেবি নেটওয়ার্কের প্রবলেম। সালমা, দেখা যাচ্ছে তো ম্যাম। আপনার যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে আপনি দেখতে না পান, কাইন্ডলি একবার লিভ নিয়ে আবার জয়েন করবেন, আশা করছি এরপরে আপনি দেখতে পাবেন। আচ্ছা, আমাদের 4 ধরনের এপিসিওটমি, এটা একদম আমার সাথে সাথে এখন আপনারা মুখস্থ করে ফেলবেন। সবচেয়ে ভালো উপায় হচ্ছে, হ্যাঁ ক্লাসের পর তো আমরা অবশ্যই সেটা দেখবো, কিন্তু ক্লাস করার সময় যে ছোট ছোট জিনিসগুলো থাকে আপনারা টিচারের সাথে সেটা বারবার বলবেন, কারণ একটা টপিকের উপর আমরা বেশ অনেকক্ষণ থাকি, একটা জিনিস নিয়ে বারবার কথা বলি। ওই সময়টাতে যদি আপনারা একটু সাথে সাথে বলার চেষ্টা করেন বা নিজের কান পর্যন্ত আপনার পড়াটা যায়, তাহলে পরবর্তীতে সেই পড়াটা শিখতে খুব একটা কষ্ট হয় না বা ইজিলি মনে রাখা যায়। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। সালমা, আপনি কাইন্ডলি একদম আমরা তো সব দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এবার দেখা আমরা যাচ্ছে। তো দেখছি তো। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। Okay. আর যেটা বলছিলাম যে পড়ানোর সময় আপনারা যে জিনিসগুলো ইম্পর্টেন্ট নিজের একবার মুখ দিয়ে বলবেন, যেন সেটা আপনার নিজের কান পর্যন্ত পৌঁছায়। এটা আসলে পড়া মনে রাখার সবচেয়ে ভালো একটা টেকনিক, যেটা আমি আমার স্টুডেন্ট লাইফে ইউজ করেছি, ইভেন এখনো করি মাঝে মাঝে পড়ার সময়। যেটা শুনছি সেটা আমি একবার বলে ফেললে কি হয়, ওটা তাড়াতাড়ি মনে থাকে, বা যদি আমি পরবর্তীতে সেটা পড়ার সময় নাও পাই তবুও হঠাৎ করে একটা প্রশ্ন বা কোথাও দেখলে তখন এটা মনে থাকে বা
মাথায় আসে যে এটা আমি পড়েছিলাম বা দেখেছি, ঠিক আছে? 4টা টাইপ আমরা দেখতে পাচ্ছি। সে 4টা টাইপ কিভাবে দেওয়া হয় আমরা দেখব। আমরা মিডিও ল্যাটারাল ইপিসিওটমিটা তো দেখলাম। এই যে অ্যানাল ক্যানেল, এটা থেকে একটু দূরে এখানে মাঝ বরাবর এইভাবে একটা ইনসিশন দেওয়া হয়, এই পাশে বা এই পাশে যে পাশে দেওয়া হোক সেটাকে আমরা বলছি মিডিও ল্যাটারাল ইপিসিওটমি। মিডিয়ান ইপিসিওটমি একদম অ্যানাস বরাবর যে ইপিসিওটমি দেওয়া হয় এটাকে বলা হয় মিডিয়ান ইপিসিওটমি। এরপরে হচ্ছে আমাদের ল্যাটারাল ইপিসিওটমি, যেটাকে এখানে পোস্টেরিয়র ল্যাটারাল বলছে। একদম অ্যানাল ক্যানেলের যে দাগটা, এই দাগ থেকে শুরু করে একটু পাশের দিকে যে ইপিসিওটমিটা দেওয়া হয় সেটাকে বলছে ল্যাটারাল ইপিসিওটমি বা পোস্টেরিয়র ল্যাটারাল ইপিসিওটমি। এটা আর মিডিয়াল ল্যাটারালটা অলমোস্ট সেম, দুইটা ডিফারেন্স হচ্ছে এটা একদম অ্যানাল ক্যানেলের সাথে লেগে দেওয়া হয়, অ্যানাসের সাথে লেগে। আর মানে মিডিয়ান ইপিসিওটমি যেখানে দেওয়া হয় তার থেকে একটু দূরে। আর মিডিয়াল ল্যাটারালটা হচ্ছে একদম অ্যানাসের সাথে না লেগে একটু দূর থেকে দেয়া হয়। কারণ হয় কি, এই এই যে পোস্টেরিয়র ল্যাটারাল বা ল্যাটারাল ইপিসিওটমি, এখান থেকে কিন্তু একটা টিয়ার হওয়ার পসিবিলিটি থাকে। যখন আসলে টিয়ার হয়ে যাচ্ছে বা হচ্ছে সেই ক্ষেত্রে তখন এখানে হয়তো ইপিসিওটমি দেয়। আমি আসলে এক্সপেরিয়েন্স করি নাই কখনো যে এদিকে দেয় কিনা, আমি সবসময় এই পাশ থেকেই দিতে দেখেছি, যেটা আমাদের মিডিয়াল ল্যাটারাল ইপিসিওটমি। আর যে শেপ ইপিসিওটমি যেটা, এটা আসলে এটাও মিডিয়াল ল্যাটারাল ইপিসিওটমির মতো দেওয়া যায়, বা এই যে মিডিয়ান ইপিসিওটমি এখান থেকে দেওয়া যায়। আমি বেশ কিছু জায়গায় ঘাটাঘাটি করে দেখলাম এটা মেনলি যে শেপ, যেমন অ্যানাল ক্যানেল থেকে যদি দেওয়া শুরু করি ওই বরাবর সোজা গিয়ে তারপরে বাঁকা যাবে এরকম, অথবা এই পাশেও যদি দেই এখানে এরকম সোজা এসে এরকম বাঁকা যাবে যে এর মতো। এই জন্য আমরা এটাকে বলছি যে শেপ ইপিসিওটমি, ঠিক আছে? এটা আমি আসলে আপনাদের জানার জন্য বললাম। মেনলি আপনারা 4টা টাইপস খুব ভালো করে মনে রাখবেন। চার্টার টাইপস কেন, মানে লাইক এটা কি হচ্ছে আহ এক একজনের ইয়া অনুযায়ী তারপর করা হয়? এখন এটা আসলে ওই যে বললাম অনেক সময় ক্লিয়ার হয়ে যায়। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, পেশেন্ট কিন্তু এখনো অজপাড়াগায় বা অনেক জায়গায় তারা হসপিটাল পর্যন্ত যায় না ডেলিভারি করানোর জন্য, অনেক সময় টিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো যে জায়গা থেকে টিয়ার হচ্ছে সেখান থেকে তাদের কাছে ইপিসিওটমিটা দেওয়া হয়। এই জন্য আসলে ইপিসিওটমির এতগুলো টাইপ হয়ে গেছে। আর উন্নত দেশগুলোতে হয়তো বাচ্চার পজিশন বা মাথাটা হয়তো কোনোভাবে হাত আগে আসছে পা আগে আসছে, ওই ধরনের ডেলিভারি গুলো করার সময় যখন যেটা দরকার হয় সেই অনুযায়ী তারা দেয়। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি হসপিটালে এসে একদম এসে তারা ডেলিভারি করায় প্রপার ওয়েতে, সেই ক্ষেত্রে মিডিয়াল ল্যাটারাল ইপিসিওটমিটাই প্রেফার করা হয়। ইভেন এটাই দেয়, আমি আসলে বাকিগুলো দিতে কখনো দেখিও নাই। মিডিয়ানটা আমি দিতে দেখছি, সেটা টিয়ার হয়ে যাওয়ার পরে ওই টিয়ারটাকে যেহেতু রিপেয়ার করতেই হবে তাই ওই বরাবর ওই মিড লাইন বরাবর মিডিয়ান ইপিসিওটমিটা দেয়া হয়। ওকে ম্যাম। দেখেন আমাদের অলরেডি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্য মোস্ট কমনলি ইউজ টাইপ অফ ইপিসিওটমি। মোস্ট কমন টাইপ ইপিসিওটমি কোনটা, যেটা আমি একটু আগে আপনাদের বলেছি। যে শেপ। কে বললো যে শেপ? সে কাইন্ডলি আরেকবার আনমিউট করবেন। জি আপু। জি, আপনি নিশ্চয়ই এতক্ষণ আমাদের ক্লাসে যুক্ত ছিলেন। আপনার যে শেপটা কেন মনে হলো, মানে কেন এটা অ্যান্সার হবে? আপু আমি তো অবজেক্টিভে এটাই পড়ছি যে যে এপিসোডমি দেওয়া হলে কমনলি যে শেপটা দেওয়া হয় যাতে বাচ্চাটা ইজিলি ভাবে বের করা যায়। সেটা আপনি কোথায় পড়েছেন আমি জানি না, কিন্তু আজকে আপনি নিশ্চয়ই আমাদের ক্লাসে যুক্ত ছিলেন শুরু থেকে। না আমি আমি এই চ্যানেলে যুক্ত হলাম, আমি প্রথমে ছিলাম না।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই রেকর্ড ক্লাসটি আমাদের করে নেবেন। আমরা একটু আগেই বলেছি আমাদের মোস্ট কমন যে ইপিসিওটমিটা দেওয়া হয় সেটা আমাদের মিডিও ল্যাটারাল ইপিসিওটমি। আমি একটু আগে দেখিয়েছিও যে মিডিও ল্যাটারাল ইপিসিওটমি কোনটা। যে শেপটা নর্মালি খুব রেয়ার, বা আপনি যেখান থেকে পড়েছেন হয়তো ভুল ছিল। যেমন আমাদের অ্যাডভান্স প্লাস যে বইটা আছে, আমরা অনেক বেশি প্রেফার করি স্টুডেন্টরা যারা আছে লাইসেন্স দেওয়ার আগে। এই বইটা আসলে, এই বইটা পড়ে আমি নিজেও পাশ করেছি, কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে বইটা ভুলে ভুলে ভরা। তো সবাই কোয়েশ্চেন সলভ করার সময় একটু চোখ কান খুলে অবশ্যই সলভ করবেন, ভুল কিছু যেন মাথায় নিয়ে পরীক্ষায় না যান। কি নাম ছিল আপনার? জি আপু, ধন্যবাদ, বুঝতে পেরেছি। আমরা ইপিসিওটমির স্টেপ গুলা একটু জেনে নিব। যদিও এখান থেকে আসলে স্টেপ থেকে খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু যেহেতু আমরা একটা প্রসিডিউর করছি, সবাই কম বেশি ইপিসিওটমি দিতে দেখেছে, সেটা কিভাবে দেয়া হয় এটাই আমরা একটু ছোট্ট করে বইয়ের ভাষায় জেনে নিব। স্টেপ 1, প্রিলিমিনারিজ। কি করব আমরা? The perineum is thoroughly swabbed with antiseptic povidone iodine lotion and rubbed properly. প্রথমে আমরা কি করি, ওই জায়গাটাকে পোভিডন সলিউশন, যেটা আপনারা সবাই চিনেন, সেই সলিউশন দিয়ে আর্টারির সাহায্যে আমরা একটা ওয়াশ দেই। এরপরে হচ্ছে আমরা ড্র্যাপিং করি আমাদের যে ড্র শিট গুলা থাকে, যেন অন্য জায়গা থেকে জীবাণু ওখানে আসতে না পারে। এটা তো আমাদের ওয়ান কাইন্ড অফ ছোট একটা সার্জারি বলা যায়, তাই সার্জারি সব প্রসিডিউর মেনটেন করেই করা হয়। এরপরে ড্র্যাপিং দেওয়া হয়, অর্থাৎ ওই যে ড্র শিট গুলো দিয়ে ঢেকে দেওয়া হয় চারদিকে। এরপরে আমরা ওই জায়গায় ইনসিশন দেওয়ার সময় যদিও অনেক বেশি ব্যথা হয়, কিন্তু ব্যথাটা তার কিছুটা কমিয়ে আনার জন্য লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। দেখেন, দ্য পেরিনিয়াম ইন দ্য লাইন অফ প্রপোজড ইনসিশন, আমরা যেখানে ইনসিশনটা দিব, ইনফিলট্রেট উইথ 10 ml of 1% solution of lignocaine। লিগনোকেনের 1% সলিউশন যেটা আছে আপনারা সবাই দেখেছেন, আমরা লোকাল অ্যানেস্থেসিয়া বলে জানি, সেটা 10 ml ওই আমাদের যেখানে আমরা ইনসিশন দিব সেখানে স্কিনের নিচে দেয়া হয়, যেন ইনসিশন দেওয়ার সময় পেশেন্ট ওই জায়গায় কম ব্যথা অনুভব করে। স্টেপ 2 তে আমরা ইনসিশন কিভাবে দিব? 2 fingers are placed in the vagina between the presenting part and the posterior vaginal wall। যেখানে বাচ্চার মাথাটা দেখা যাচ্ছে সেই বরাবর ভ্যাজাইনার ভিতরে 2 আঙ্গুল দিয়ে একটা আঙ্গুল বাইরে থাকবে, এভাবে ধরা হয়। ধরার পরে the incision is made by a curved or straight blunt point sharp scissor। Scalpel may also be used। স্কালপেল আমরা যেটাকে বলছি ওই যে বিপি ব্লেডটা, সেটা দিয়ে নরমালি দেওয়া হয়। এটা খুবই রিস্কি, বাচ্চার মাথা কেটে যেতে পারে। নরমালি দেওয়া হয় ইপিসিওটমি সিজার দিয়ে, যেটা দেখতে কিছুটা এল শেপের মতো। সে আমরা প্রথমে 2 আঙ্গুল ভিতরে দিয়ে আর বাইরে 1 আঙ্গুল থাকবে ধরে, তারপর ইপিসিওটমি সিজার দিয়ে আমরা যে জায়গায় কাটবো সেই জায়গাটাকে কাটা হয়। One blade of which is placed inside in between the finger and the posterior vaginal wall and the other on the skin। এখানে তারা বলছে 2টা ব্লেড ইউজ করে, সেটা 2টা ব্লেড বলতে এখানে আমরা ওই সিজারটাকে যদি কল্পনা করি, সিজারের একটা পার্ট ভিতরে যাবে আর একটা পার্ট বাইরে দিয়ে তাকে আমরা ইনসিশন দিলাম। The incision should be made at the height of uterine contraction, when an accurate idea of extent of incision can be better just from the stretched perineum। যখন পেরিনিয়ামটা ছড়ানো থাকবে, অর্থাৎ যখন মায়ের কন্ট্রাকশন হবে, মানে ব্যথা যখন আসবে, সেই সময় পেরিনিয়ামটা স্ট্রেচ করে, মানে শক্ত হয়ে যায়, তখন ভালো করে ধরা যায়। কারণ একটা জিনিস যখন ছোট থাকবে সেই জায়গায় আপনি কাটলে কিন্তু কুচকানো থাকলে কোন জায়গায় কাটছেন সেই কাটাটা প্রপার হবে না। তাই যখন মায়ের কন্ট্রাকশন আসবে, অর্থাৎ যখন ব্যথা আসবে, বাচ্চাটা নিচের দিকে চাপ দিবে, ওই সময়টাতে সেই ইনসিশনটা দিতে হয়, যেটাকে আমরা ইপিসিওটমি বলছি। Deliberate cut should be made starting from the center of the forceps extending laterally either the right or the left। ঠিক আছে, আমরা যে
ইনসিশনটা দিব, সেটার শুরুটা করব আমরা লেফট সাইডে অথবা রাইট সাইডে। সুন্দর করে ওই সিজারের ভিতরে নিয়ে আগে আমরা ওইটা ফিল করব, তারপরে এখানে স্টিচ দিব যেন বাচ্চার মাথাটা কেটে না যায়। ঠিক আছে, কোনোভাবে বাচ্চাকে ইনজুরি করা যাবে না। It is directed diagonally in a straight line which runs about 2.5 centimeter away from the anus. আচ্ছা, বলছে আমাদের যে anus সেটা থেকে at least 2.5 সেন্টিমিটার দূরে দিতে হবে। এটা কিন্তু আমাদের এই যে মিডিও ল্যাটারাল এপিসিওটমি সেটার পার্সপেক্টিভে লেখা স্টেপটা, এই জন্য বলছি 2.5। কিন্তু যখন আমরা মিডিয়ান এপিসিওটমি দিব তখন কি আমরা অ্যানাস থেকে 2.5 সেন্টিমিটার দূরে নিতে পারবো? তখন কিন্তু নেওয়া পসিবল না। অর্থাৎ এই পুরো স্টেপটা মিডিও ল্যাটারাল এপিসিওটমির একটা স্টেপ, যে মিডিও ল্যাটারাল এপিসিওটমি আমরা কিভাবে দিচ্ছি, যেহেতু এটাই আমাদের মোস্ট কমন এপিসিওটমি। The incision of অ্যানাসটা কি? জি, অ্যানাস আচ্ছা একজন আমাকে বলেন অ্যানাস কি, কে জানেন? গুহ্যদ্বার ম্যাডাম। জি, আরেকবার একটু স্লো বলেন, সবাইকে তো বুঝতে হবে। অ্যানাসটা তো গুহ্যদ্বার না মলদ্বার। ম্যাডাম, হুম, মলদ্বার যেটা আর কি, গুহ্যদ্বার। হুম। আর কেউ? রেকটামের শেষের অংশ। এখন বলেন রেকটাম কি? একটা পায়খানার রাস্তা। ঠিক আছে, থ্যাংক ইউ। যে প্রশ্নটি করেছিলেন অ্যানাস কি, লজ্জা পাওয়ার কিছু নেই, অবশ্যই আমরা শিখবো, জানার কোনো শেষ নাই। হ্যাঁ, সে আশা করি ক্লিয়ার হয়েছেন। আমাদের যে স্টুল পাস করার যে জায়গা, সেটাকে আমরা অ্যানাস রেকটাম বা অ্যানাল ক্যানেল বলে থাকি। জি ম্যাম, বুঝতে পেরেছি। The incision ought to be adequate to serve the purpose for which it is needed. আচ্ছা, ইনসিশনটা এমন পরিমাণে দিতে হবে, এতটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যেন আমরা যেই উদ্দেশ্যে এপিসিওটমি দিয়েছি সেটা ফুলফিল হয়। আমরা এপিসিওটমিটা কেন দিচ্ছি? বাচ্চাকে যেন আমরা বাচ্চার মাথাটা যেন ইজিলি বের করতে পারি, অর্থাৎ সেটা অ্যাডিকুয়েট, এতটা পর্যাপ্ত পরিমাণ, এত ছোট দেয়া যাবে না যেন আমরা মাথাটা বেরই করতে না পারি, তাহলে আমার এপিসিওটমি দিয়ে তো লাভ নাই, সে যদি আবার ছিঁড়েই যায়। ঠিক আছে, অথবা আবার এত বড় করা যাবে না যে আমি এপিসিওটমি দিতে গিয়ে মায়ের অ্যানাস পর্যন্ত কেটে ফেললাম। ঠিক আছে। The bleeding is usually not sufficient to use artery forceps unless the operation is done too early or the perineum is thick. আচ্ছা, ওখান থেকে যে ব্লিডিংটা হচ্ছে সেটা আমরা কোনো আর্টারি ফোর্সেপ দিয়ে চেপে ধরি বা কোনো কিছু দিয়ে ওই ব্লিডিংটা ওই সময় থামানো সম্ভব হয় না। হ্যাঁ, কারণ আমি ওইখানে চেপে ধরবো কিন্তু আমার বাচ্চার মাথা তো টেনে বের করতে হবে, তো ওই সময়টাতে বেশ ভালো একটা অ্যামাউন্টের ব্লিডিং হয়। যে জন্য অনেক সময় যে আপনারা দেখে থাকবেন প্যাড দিয়ে চেপে ধরে, ধরে তারপরে বাচ্চার মাথাটা বের করে, যেটাকে আমরা গার্ড দেয়া বলে থাকি ওয়ার্ডে, মানে লেবার রুমে। তো যদিও ওইটা অ্যাডিকুয়েট না, অনেক বেশি ব্লিডিং হয়, এই জন্য বাচ্চা বের করে যত দ্রুত সম্ভব সেই এপিসিওটমির যে জায়গাটা ওটা দ্রুত রিপেয়ার করতে হবে। আমরা দেখবো টাইমিং অফ রিপেয়ার। এ ছিল আমাদের ম্যাডাম, গুলা। জি ম্যাডাম, হচ্ছে এপিসিওটমি করার পর যে বেবির যে মাথা বের করা হয়, এটা তো একটা প্রসিডিওর, কিন্তু এখানে কি টাইম মেনশন করা হয় যে এতটুকু সময়ের মধ্যেই বেবিটাকে আউট করতে হবে? কোনো টাইমিং কি মেনশন, মানে বলে তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কিন্তু স্পেসিফিক টাইম কি এরকম কোনো কোশ্চেন থাকে কি? না, ওইটা তো আপনার কোনোভাবে মেনটেন করা সম্ভব না। মায়ের জি, কতক্ষণ পর কন্ট্রাকশন আসবে সেটার উপর ডিপেন্ড করে বাচ্চাটা আপনি কতক্ষণে ডেলিভারি করতে পারবেন। আবার অনেক সময় হয় খুব লিন অ্যান্ড থিন মা থাকে, যে খুব শুকনা পাতলা, হ্যাঁ, যে প্রেসার জি, দিতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে ডেলিভারি করা সম্ভব হয় না। ঠিক আছে, মাকেও প্রেসার দিতে হবে, অনেক সময় মা এক্সস্টেড হয়ে যায়,
কিছু মা অ্যানেমিক থাকে, তার ক্ষেত্রে প্রেশার দেওয়াটা খুবই টাফ, তখন অনেক বেশি সময় লাগে। ঠিক আছে, তো এটা আসলে কোনোভাবে ডিফাইন করা সম্ভব না যে কখন আমরা ডেলিভারিটা করতে পারবো বা কতক্ষণ ইপিসিওটমি দিয়ে শেষ করতে পারবো। তাই এটা বলা হয় অ্যাজ আর্লি এস পসিবল। আপনি ডেলিভারি করানোর পরে এরপরে যত দ্রুত সম্ভব এপিসিওটমি দিতে হবে, সরি রিপেয়ারের ব্যবস্থা করতে হবে। জি, ওকে। The repair is done soon after expulsion of placenta. রিপেয়ার করা হয় প্লাসেন্টা এক্সপালশনের পরে, কারণ অনেকের প্লাসেন্টা কিছুটা বড় থাকে, অনেকের ছোট থাকে, অনেকের আবার ম্যানুয়াল রিমুভালের প্রয়োজন হয়, যে কর্ড টেনে প্লাসেন্টা বের করা যাচ্ছে না, তখন তাকে হাত দিয়ে ভিতর থেকে প্লাসেন্টা বের করে আনতে হয়। তাই নর্মালি হচ্ছে প্লাসেন্টা এক্সপালশনের পরেই রিপেয়ার করা হয়। Oozing during this period should be controlled by pressure with a sterile gauze swab and bleeding by the artery forceps, যেটা আমি একটু আগে বললাম যে ওখান থেকে যে ব্লিডিংটা হচ্ছে সেটা আমরা ওই যে একটা স্টেরাইল গজ প্যাড দিয়ে চেপে ধরা হয়। এখানে বলছে আর্টারি ফরসেপ, আসলে তখন আর্টারি ফরসেপ দিয়ে ওই জায়গাটা চেপে ধরা যায় না। ঠিক আছে, এটা বইয়ের ভাষায় বলে থাকে, ওইটা চেপে ধরে ওইভাবে ব্লিডিং বন্ধ করা যায় না, কারণ ওই জায়গা থেকে যে ব্লাড ভেসেল ওই সময় এটা খুঁজে পাওয়া কোনোভাবেই সম্ভব না, ওইটাকে আপনি চেপে ধরতেও পারবেন না। সো তখন স্টেরাইল গজ সোয়াব বা হচ্ছে স্টেরাইল প্যাড, যেটা আমরা চিনি সবাই, ওইটা দিয়ে চেপে ধরা হয়। আর্লি রিপেয়ার প্রিভেন্ট সেপসিস, যত দ্রুত আপনি রিপেয়ার করবেন তত সেপসিসের পসিবিলিটি কমে যাবে। আচ্ছা, আমরা রিপেয়ার কিভাবে করব? লিথোটমি পজিশন করব। লিথোটমি পজিশন আপনারা সবাই জানেন, যে পজিশনে বাচ্চাটা ডেলিভারি করে থাকে। সেই পজিশনে রেখে ইপিসিওটমি রিপেয়ার করা হয়। গুড লাইট সোর্স, অবশ্যই একটা ভালো লাইট সোর্স লাগবে। ক্লিনসড উইথ অ্যান্টিসেপটিক সলিউশন, অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে ওই যে পোভিডন যেটার কথা বললাম, একটা গজ সোক করে ওখানে ওয়াশ দিয়ে তারপরে শুরু করা হয়। ব্লাড ক্লটস আর রিমুভ ফ্রম দ্য ভ্যাজাইনা অ্যান্ড ওন্ড এরিয়া, ওখানে যত ধরনের ব্লাড ক্লট বা বাচ্চা আর প্লাসেন্টা আউট করার পর মেমব্রেন বা আদার্স যে অবশিষ্ট অংশ থাকে সেগুলো সুন্দর করে ক্লিন করতে হবে, করে তারপরে আমাদের শুরু করতে হবে রিপেয়ার করা। দ্য পেশেন্ট ইজ ড্রাফট প্রপারলি অ্যান্ড রিপেয়ার শুড বি ডান আন্ডার স্ট্রিক্ট অ্যাসেপটিক প্রিকশন। ঠিক আছে, ওই যে বলছে অবশ্যই ড্র্যাপিং শিট দিয়ে ড্র্যাপিং করে রাখতে হবে, করে প্রপার অ্যাসেপটিক প্রিকশন মেনটেন করে এপিসিওটমি রিপেয়ারের ব্যবস্থা করতে হবে। ইফ দ্য পেশেন্ট ফিল ইজ obscured by oozing of blood from above, a vaginal pack may be inserted is placed higher. যদি ভিতর থেকে অনেক বেশি ব্লিডিং হয় তখন কি করতে হবে? একটা ভ্যাজাইনাল প্যাক দিতে হবে। ভ্যাজাইনাল প্যাকটা কি, অনেক সময় গজ পিস পোভিডন সলিউশন দিয়ে ভিজিয়ে ভিতরে চেপে ধরা হয়। আবার অনেক সময় কি করা হয়, গ্লাভস যেটা ওর ভিতরে অনেকগুলো গজ ঢুকিয়ে গিট দিয়ে তারপরে ভিতরে দিয়ে রাখা হয় যেন ওই ব্লিডিং পয়েন্টটা চেপে থাকে। এরপর এপিসিওটমি দেওয়া হয়ে গেলে ওটা ভ্যাজাইনার ভিতর থেকে বের করে নিয়ে আসা হয়। আচ্ছা, রিপেয়ার ডান ইন 3 লেয়ার্স, এটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। তিনটা লেয়ারে হচ্ছে রিপেয়ার করা হয়। The principle to be followed, কি কি ফলো করা হয়? পারফেক্ট হেমোস্টেসিস, যেন ব্লিডিং পয়েন্টটা ভালোভাবে বন্ধ হয়। টু অবলাইটারেট দ্য ডেড স্পেস, আচ্ছা যে ফাঁকা, যদি ভিতরে কোনো ফাঁকা অংশের সৃষ্টি হয়, যেমন স্টিচ দিচ্ছি আমি, কোন একটা জায়গা ফাঁকা হয়ে আছে, হ্যাঁ, ওইটাকে আমরা বলছি ডেড স্পেস। ওই জায়গাটা যেন ভালোভাবে বন্ধ হয়, খুব কেয়ারফুলি প্রত্যেকটা ফাঁকা জায়গা বন্ধ করে স্টিচ দিতে হবে, না হলে ওই জায়গায় পরবর্তীতে ওখান থেকে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, পেশেন্টের ইনফেকশন হয়ে যেতে পারে। ঠিক আছে, সুচার উইথ টেনশন, অবশ্যই শক্ত করে টেনে টেনে স্টিচ দিতে হবে। আবার এত শক্ত করা যাবে না যে পেশেন্টের স্কিন আমি ছিঁড়ে ফেলবো, এটা করা যাবে না। যতটুকু তার জন্য প্রয়োজন, যতটুকু টেনে স্কিনটাকে আপনি আগের পজিশনে নিয়ে আসতে পারবেন, ওইটুকু টেনে আপনাকে স্টিচ দিতে হবে।
আচ্ছা, আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন অলমোস্ট 53 তো হবে না, 51 বা 50, কেউ ডেলিভারি করিয়েছেন, কারো এক্সপেরিয়েন্স আছে? অনেকগুলা ডেলিভারি করিয়েছিল একা। ম্যাডাম ইপিসিওটমির সিনারি দেখে ভয়ে একদম পালাই গেছি, মানে মায়ের এত কষ্ট। এটা আসলে ছোটবেলায় সবাই করে থাকে। আমি নিজে প্রথমবার দেখে মাথা ঘুরে। ম্যাম পেরিনিয়াল টিয়ারিং দেখেছিলাম লেবার ওয়ার্ডে, এটা দেখার পরে আল্লাহ মাথা ঘুরাচ্ছিল। তো তওবাই করে ফেলছি যে বিয়েও করবো না, বাচ্চাও নিবো না। আচ্ছা, আমাদের সাথে এমন কেউ যুক্ত আছেন যে এখন লেবার ওয়ার্ডে ডিউটি করেন বা প্লেসমেন্ট ওখানে? জি ম্যাম আছি। ঠিক আছে, অবশ্যই ডেলিভারি করে আসবেন। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার কেন জানি মনে হইতো যে ডেলিভারি যদি আমি না করাইতে পারি, মনে হয় আমার স্টুডেন্ট লাইফ বৃথা। ডেলিভারি যেভাবে হোক আমাকে শিখে যেতেই হবে। জি ম্যাম আমি ইন্টার্নের সময় আমি 15টা করছি ডেলিভারি কুর্মিটোলাতে। ইন্টার্নশিপ চলাকালীন 57টা ডেলিভারি করিয়েছি। বাহ, আপনারা তো আমার থেকেও বেশি অ্যাডভান্স। আমার আসলে খুব বেশি সুযোগ হয় নাই। সিএমএইচ এ আমাদের সব ম্যাক্সিমাম ভিআইপি পেশেন্ট, সো আমাদের ওভাবে কোনো নার্সও ডেলিভারি করায় না, সব ডাক্তাররাই করায়। কিন্তু আমাদের সুযোগ হয়েছিল 3 মাস কুর্মিটোলা ইন্টার্নশিপ করার জন্য। সেখানে আসলে খুব অল্প দিনের প্লেসমেন্টে খুব বেশি ডেলিভারি করানো সম্ভব হয় না, তবুও যতটুকু পসিবল আমি কিছু নাইট ডিউটি এক্সট্রা করে এরপরে ডেলিভারি করছিলাম। যাই হোক, এটা আসলে মনে হয় যে আমার তখন কেন জানি মনে হতো যে এটা না পারলে মনে হয় আমি কিছু পারি না। আপু, আপনি কি মিডওয়াইফ? না, আমি নার্স। মিডওয়াইফ না, আমি কি লেবার পড়াচ্ছি তাই মিডওয়াইফ মনে হচ্ছে? জি ম্যাম। আপনাদের আসলে যখন আমি এখানে আপনাদের ক্লাস নেওয়ার জন্য জয়েন করি তখন কথা ছিল আমি মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং ক্লাস নিব বা এমার্জেন্সি, এই সাবজেক্ট গুলা। কিন্তু পরবর্তীতে আমাকে জানানো হয় আপনাদের গাইনি একজন ফিমেল টিচার দরকার। তাই আলটিমেটলি এই টপিক গুলোতে সুইচ করা, এই আর কি। না, আমি হচ্ছে গ্রাজুয়েট নার্স। আমি আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট থেকে পাশ করেছি। এখন ঢাকা সিএমএইচ এ কাজ করছি, ওখানে আছি, এই আর কি। আচ্ছা, আমরা দেখবো যে আমরা একটু আগে বলেছি 3টা লেয়ার আমরা রিপেয়ার করে থাকি। সেই 3টা লেয়ার কি কি, যদিও আমি এখন পর্যন্ত লেয়ার গুলোর নাম পরীক্ষা আসতে দেখি নাই, তবু আপনারা শিখে যাবেন, বলা যায় না কখন কি হয়ে যায়। ভ্যাজানাল মিউকোসা এন্ড সাবমিউকোসাল টিস্যু, এটা হচ্ছে একদম সবচেয়ে ভিতরের লেয়ারটা। হ্যাঁ, পেরিনিয়াল মাসেল, এরপরে মিডলের যে লেয়ারটা সেটা হচ্ছে আমাদের পেরিনিয়াল মাসেল, এবং একদম উপরে আমাদের স্কিন আর সাবকিউটেনাস। এই 3টা লেয়ারে হচ্ছে রিপেয়ার করা হয়। তাহলে প্রথমে আমাদের ভ্যাজানাল মিউকোসা, সেকেন্ড হচ্ছে মাসেল, মাঝখানে মাসেল, এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো। আর প্রথমে তো স্কিন থাকে, স্কিনের পর সাবকিউটেনাস লেয়ার, তাহলে এই দুইটা আমরা যদি মনে রাখতে পারি, প্রথমটা আমাদের এমনি মনে থাকবে ভ্যাজানাল মিউকোসা। আমরা তো ভিতর থেকে রিপেয়ার করে আসি, তাই প্রথমে ভ্যাজাইনাল মিউকোসা, এরপরে পেরিনিয়াল মাসেল, এবং লাস্টলি হচ্ছে স্কিন এন্ড সাবকিউটেনাস। রিপেয়ার স্টেপ গুলো একটু দেখবো। ভ্যাজানাল মিউকোসা ইজ সুচার্ড ফার্স্ট, এই যে আমি যেটা বললাম, ভ্যাজানাল মিউকোসা প্রথমে স্টিচ দেওয়া হয়। দ্য ফার্স্ট সুচার ইজ প্লেসড at just or above the apex of the tear, একদম যে অংশে টিয়ার হয়েছে সেটার একদম স্টার্টিং পয়েন্ট থেকে স্টিচ দেওয়া হয়, ঠিক আছে।
Thereafter, the vaginal walls are এটা আসলে support opposed by interrupted suture with polyglycoside acid suture. আচ্ছা, আমি যদি এটা সহজ ভাষায় বলি, ভ্যাজাইনাল যে ওয়াল আছে, আমরা যে স্টিচটা দিচ্ছি, এটা নরমালি ক্যাটগার্ড 0 ইউজ করা হয়, ঠিক আছে? এটা সুতার একটা নাম, আপনারা যারা কাজ করেছেন জানবেন হয়তো। এটা ডেক্সন নামেও পাওয়া যায়। এটার যে 0 যে সাইজটা আছে, এটা দিয়ে স্টিচটা দেয়া হয়, এবং এটা হচ্ছে অ্যাবজর্বেবল, ঠিক আছে? এটা স্কিনের সাথে কয়েকদিন পর মিশে যায়, এটা পরবর্তীতে আর সুতা কাটার প্রয়োজন হয় না। আচ্ছা, এই ছিল আমাদের স্টেপ গুলা এপিসিওটমির। এখন আমরা কমপ্লিকেশন গুলো জানবো। কমপ্লিকেশন গুলো সবাই একদম ভালো করে পড়ে ফেলবেন। কমপ্লিকেশন থেকে প্রশ্ন আসে যে কি কমপ্লিকেশন হতে পারে। আমাদের যে ইমিডিয়েট কমপ্লিকেশন, এপিসিওটমি দেওয়ার পরে কিছুদিনের মধ্যে বা কয়েক ঘন্টা পরে, কয়েকদিনের মধ্যে যে কমপ্লিকেশন গুলো হয় সেটাকে আমরা ইমিডিয়েট কমপ্লিকেশন বলছি। যেমন এক্সটেনশন অফ দ্য ইনসিশন টু ইনভলভ দ্য রেকটাম, যেটা আমরা বলছিলাম যে এমন ভাবে এপিসিওটমি দেওয়া যাবে না যেন তার রেকটাম পর্যন্ত কাটা হয়ে যায়, ঠিক আছে? এই জন্যই মেইনলি মিডিও ল্যাটারাল এপিসিওটমিটা চুজ করা হয়। এটা হচ্ছে রেকটাম থেকে একটু দূরে। রেকটাম কিন্তু আমাদের অ্যানাস, যাই হোক। সো এমন ভাবে ইনসিশন দিতে হবে যেন ওটা রেকটামকে ইনভলভ না করে। হ্যাঁ, ভালভাল হেমাটোমা হতে পারে, ভালভাতে রক্ত জমে যেতে পারে, ইনফেকশন হতে পারে, থ্রোবিং পেইন অন দ্য পেরিনিয়াম, পেরিনিয়ামে হালকা ব্যথা হতে পারে, যেমন পেশেন্ট যেটা আমাদের বলে যে চিন চিন করে ব্যথা করতেছে, এই ধরনের ব্যথাকে আমরা থ্রোবিং পেইন বলি, যেটা একটু সময় থাকে এরপর আবার কমে, আবার মনে হয় ব্যথা হচ্ছে, এটাকে থ্রোবিং পেইন বলছি। রাইজিং টেম্পারেচার, তার বডি টেম্পারেচার কিছুটা বেড়ে যেতে পারে। দ্য ওন্ড এরিয়া লুক ময়েস্ট, রেড অ্যান্ড সোলেন, এই যে এরিয়াটা ওটা ভেজা, লাল অথবা ফোলা এরকম দেখা যেতে পারে। অফেন্সিভ ডিসচার্জ, মাঝে মাঝে গন্ধযুক্ত কোনো ডিসচার্জ আসতে পারে ভিতর থেকে। এইগুলো হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন। আর পরবর্তীতে বেশ কিছুদিন পরে কি ধরনের ম্যাডাম জি একটু কমপ্লিকেশনটা জাস্ট মিনিট একটু রাখবেন, আমার একটু করছি। জাস্ট মিনিট ম্যাডাম। এটা আপনার লেখা হলে আমরা পরবর্তী স্লাইডে সুইচ ঠিক করব। আছে ম্যাডাম, লিখুন। কিন্তু ম্যাডাম এখানে আমি একটু বলতে চাই, সেটাতে এখান থেকে তো কোশ্চেন আসে যদি ম্যাডাম মানে মোস্ট কমন কমপ্লিকেশন, তখন আমরা এখানে তো বেশ কতগুলো মোস্ট কমন কমপ্লিকেশন যদি আপনার ইমিডিয়েট কমপ্লিকেশন আসে তাহলে অবশ্যই প্রথমটা যে ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে? আর নরমালি ইমিডিয়েট কমপ্লিকেশন আপনার মোস্ট কমন কমপ্লিকেশনের মধ্যে রাখে না, ওরা মেইনলি আমাদের যে পরবর্তীতে রিমোট কমপ্লিকেশন গুলো হয় সেটাই রাখে। যেমন আমাদের ডিসপ্যারোনিয়াটা মোস্ট কমন। হ্যাঁ, আর এই ক্ষেত্রে আপনাকে বেস্ট অ্যান্সার দেয় না, নরমালি 2-3টা মানে ট্রু ফলস এই ধরনের কোয়েশ্চেনই দিয়ে থাকে। আপনি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করেন হয়তো পাবেন। তারপরে যদি থাকে, আমরা ডিসপ্যারোনিয়াটাই হচ্ছে আমাদের মোস্ট কমন কমপ্লিকেশন। স্কার এন্ডোমেট্রিওসিসও দেখা যায় কিন্তু ডিসপ্যারোনিয়ার তুলনায় কম। আচ্ছা, আমাদের রিমোট কমপ্লিকেশন গুলো হচ্ছে ডিসপ্যারোনিয়া। ডিসপ্যারোনিয়া হচ্ছে পেইন ডিউরিং ইন্টারকোর্স। এখন কেউ আমাকে দয়া করে ইন্টারকোর্স কি এটা জিজ্ঞেস করেন না। হ্যাঁ, চান্স অফ পেরিনিয়াল ল্যাসারেশন ইন সাবসিকুয়েন্ট লেবার, ওই জায়গাটা কি বলে ল্যাসারেশন, যেটা ঘর্ষণের মতো ছিঁড়ে ছিঁড়ে যাওয়া বা চামড়া উঠে যাওয়া, এই ধরনের লেবারের পরবর্তীতে এই ধরনের মানে লেবারের ফলশ্রুতিতে তার এই ধরনের সমস্যা হতে পারে। স্কার এন্ডোমেট্রিওসিস
অর্থাৎ এন্ডোমেট্রিওসিসটা আমরা দেখি পরের ক্লাসে, যদি ক্লাস নেওয়া যায় আমরা চেষ্টা করব পড়ানোর জন্য। এখন একটু ছোট করে জেনে রাখেন, এন্ডোমেট্রিওসিস হচ্ছে আমাদের যে এন্ডোমেট্রিয়াল টিস্যু শরীরের অন্য জায়গায় গ্রো করা, হ্যাঁ, ওই যে কাটা জায়গায় এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি গ্রো করে ওই জায়গায় একটা আম, কি বলে, একটা অ্যাডহেশনের মতো দেখা যেতে পারে, যেটাকে আমরা বাংলায় কি বলি, ফোড়া বা গোটা এই ধরনের, কিন্তু এখানে এটা হয় হচ্ছে এন্ডোমেট্রিয়াল টিস্যু দিয়ে, ঠিক আছে, এটাকে আমরা বলছি এন্ডোমেট্রিওসিস। ওই এন্ডোমেট্রিয়াল টিস্যু তার ইনসিশনের জায়গায় গ্রো করতে পারে, যেটাকে পেশেন্ট এসে বলবে আমার এখানে ফোলা ফোলা, গোটা মনে হচ্ছে, ফোড়া মনে হচ্ছে, এই ধরনের কমপ্লেন করবে, ঠিক আছে। তো রিমোট কমপ্লিকেশনের মধ্যে যদি আমরা মোস্ট কমন ধরে থাকি তাহলে প্রথমটা ডিসপ্যারোনিয়া, এছাড়া বাকি যদি নিচের গুলো অপশনে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যান্সার করবেন। আমাদের এপিসোডে আজকে এই পর্যন্তই ছিল। আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করব। তার আগে আপনারা আমাকে বলেন আজকে আমরা যতটুকু পড়েছি এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। না ম্যাডাম, মোটামুটি ভালোই বলছেন আপনি, আমরাও বুঝছি। আপনারা বুঝলে সেখানে আসলে আমার সার্থকতা। এরপরে সবাই যখন পাস করে আসবেন সেটা আসলে আরো বড় খুশির। সবাই ভালো করে পড়াশোনা করবেন। ম্যাম, একটা কোশ্চেন ছিল। জি, ইপিসিটমি দেওয়ার পরে মানে চারটায় যে শিলি দেয় ওই শিলির নামগুলো একটু ভুলে গেছি ম্যাম, যদি বলতেন। চারটা স্টেজে শিলি দেওয়া যায় তো, ওই যে ওই নামগুলা। চারটা আমি বলেছি, চারটা টাইপস আছে এপিসিওটমির, আর আমাদের রিপেয়ার যে স্টেপ সেটা 3টা স্টেপ বলেছি। এখন আপনি আসলে কি জানতে চাচ্ছেন? ওই রিপেয়ারের নামগুলা ম্যাম, ওই যে কয়টা শিলি দেওয়া হয় ওই যে। আমার মনে হয় আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আহ 3টা স্টেপে আমরা দিয়ে থাকি, যেটা আমরা বলেছি একদম ভিতরের লেয়ারটা ভ্যাজিনাল মিউকোসা। প্রথমে আমরা ওই লেয়ারে স্টিচ দিয়ে থাকি, এরপরে পেরিনিয়াল মাসেল, মাঝখানে যেটা থাকে মাসেলে স্টিচ দেই, এবং লাস্টলি স্কিন এবং সাবকিউটেনাসে একটা স্টিচ দেওয়া হয়। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত প্রশ্ন করবেন, আমরা এমসিকিউ সলভ করার জন্য চলে যাব। না ম্যাম, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমরা বলছি হুইচ মাসেল ইজ নট কাট ডিউরিং এপিসিওটমি, কোন মাসেলটা কাটা হয় না। এটা যদি আমাদের স্লাইডে ছিল না, এটা খুব রেয়ার, খুব একটা আসে না, তারপরে আমরা দেখে নিব। দেখেন, ভালভো ক্যাভার্নোসাস এই মাসেলটা কাটা হয়, আমি এটা বলে দিচ্ছি আপনারা একটু দেখে নিবেন। ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল, এটাও কাটা হয়। পেরিনিয়াল মাসেল তো অবশ্যই কাটা হয়, কাটা হয় না যেটা সেটা হচ্ছে লিভেটোরেনি, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে লিভেটোরেনি। কয়েকজন আসলে অ্যান্সারও করে ফেলতে দেখলাম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দ্য প্রেফার্ড অ্যানেস্থেসিয়া ফর এপিসিওটমি ইজ, এপিসিওটমি দেওয়ার জন্য আমরা কি ধরনের অ্যানেস্থেসিয়া দিয়ে থাকি?
অনেকে অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। প্রেফার্ড অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেশিয়া তো আমরা দেই না, পুরোপুরি ঘুম পাড়াই না আমরা পেশেন্টকে, তার মানে এটা হবে না। লোকাল অ্যানেস্থেশিয়া দেই শুধুমাত্র ওই জায়গাটুকু অবশ করার জন্য, আমরা বলেছি 1% লিগনোকেইন 10 ml আমরা দিয়ে থাকি, ঠিক আছে? তার মানে আমাদের সঠিক উত্তর হবে বি, স্পাইনাল অ্যানেস্থেশিয়া হবে না, এপিডুরালও হবে না, ঠিক আছে? এপিসিওটমি শুড আইডিয়ালি বি ডান হোয়েন, এপিসিওটমি কখন দেয়া হয়? সবাই দ্রুত উত্তর লিখে ফেলবেন, সবাই অ্যান্সার করবেন, আমি দেখতে চাই আমার সাথে যত দেখা যাচ্ছে না। আরে স্ক্রিন নাকি দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনার হয়তো নেটওয়ার্কে একটু প্রবলেম, বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে না, সে কাইন্ডলি তার নেটওয়ার্ক কানেকশনটা একটু চেক করবেন, প্রয়োজনে আপনি লিড নিয়ে আরেকবার জয়েন করেন। আচ্ছা, এপিসিওটমি শুড আইডিয়ালি বি ডান কখন দেয়া হয়? ক্রাউনিং অফ দ্য ফিটাল হেড অকার্স, অর্থাৎ যখন বাচ্চার মাথাটা আমরা দেখতে পাবো তখন দেওয়া হয়। দেখেন এখানে বাকি অ্যান্সার গুলো, সার্ভিক্স ইজ 6 সেন্টিমিটার ডায়ালেটেড, আমরা বলছি আমাদের ফুল ডায়ালেট 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ডায়ালেট না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ডেলিভারি শুরু করি না, তার মানে এটা হবে না। প্লাসেন্টা ইজ ডেলিভার্ড, প্লাসেন্টা ডেলিভার্ড হওয়ার পরে আমরা তখন আর এপিসিওটমি দিয়ে কি করব? না, আগেই দিতে হবে, সো এটা হবে না। লেবার স্টার্ট হওয়ার সাথে সাথেও দেওয়া যাবে না, যখন বাচ্চার মাথা দেখা যাবে এবং যখন ইউটেরাইন কন্ট্রাকশন হবে, ঠিক আছে, তখন আমরা এপিসিওটমি দিব। এপিসিওটমি ওন্ড ইজ সুচার্ড ইন হাউ মেনি লেয়ার্স, এপিসিওটমি ওন্ড কয়টা লেয়ারে স্টিচ দেয়া হয়? সবাই অ্যান্সার করেছেন দেখতে পাচ্ছি, আমি সেই লেয়ার 3টার নাম শুনতে চাই, কে বলতে পারবেন? একজন আমাকে আনমিউট করে বলেন। ভ্যাজাইনাল মিউকোজা ম্যাডাম, ভ্যাজাইনাল মিউকোজা এন্ড সাবমিউকোজাল টিস্যু, তারপরে হচ্ছে পেরিনিয়াল মাসেল, স্কিন এন্ড সাবকিউটেনিয়াস, নাকি ম্যাডাম? ঠিক আছে। হ্যাঁ, আপনার কি নাম? নামটা আসলে এখানে কি নাম দেখাচ্ছে? আমি সাধনা, আমার শাশ্বত চক্রবর্তীর ইয়েতে করতেছি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সাধনা আপনাকে, আপনি খুবই অ্যাক্টিভ, দেখে ভালো লাগছে। আমাদের আরো কিছু স্টুডেন্ট খুব অ্যাক্টিভ, সবাই আসলে চেষ্টা করবেন রেসপন্স করার জন্য। ম্যাডাম, আচ্ছা, আমরা অলরেডি অ্যান্সার শুনে নিয়েছি। এপিসিওটমি only sutured in how many steps? Sorry, how many layers? 3 layers. Indication for performing an episiotomy include, আমরা কখন এপিসিওটমি দিব, যে ইন্ডিকেশনটা, অ্যান্সার গুলো, এটা আমাদের ট্রু ফলস অ্যান্সার। সবাই দ্রুত উত্তর করবেন। আচ্ছা, আমাদের সাথে ছেলেরা বেশ কয়েকজন যুক্ত আছে, কিন্তু তাদের আমি কখনোই রেসপন্স করতে দেখি নাই, কোনো ক্লাসেই না। আচ্ছা, আমরা দেখবো ইন্ডিকেশন গুলো কি কি। ফিটাল ডিস্ট্রেস,
যদি ফিটাল ডিস্ট্রেস থাকে, বাচ্চা আমি দেখতে পাচ্ছি খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন আমার তাড়াতাড়ি ডেলিভারি করানো দরকার। সেক্ষেত্রে আমার অবশ্যই এপিসিওটমি দিয়ে খুব দ্রুত বাচ্চাটার ডেলিভারির ব্যবস্থা করতে হবে। ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, যেটা আমরা বললাম, ফোরসেপ ডেলিভারি বা ভ্যাকুয়াম ডেলিভারি, এই ধরনের ডেলিভারি করানোর জন্য আমাদের তখন ভ্যাজাইনাল ওপেনিংটা বড় না হলে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা ডেলিভারি করতে পারবো না। সো আমাদের বিয়েও সঠিক অ্যান্সার হবে। প্রিটার্ম লেবার তো হবে না, কারণ প্রিটার্ম লেবারে কি হয়, আমার বাচ্চাটা ছোট থাকে, হ্যাঁ, তখন আসলে এই বিষয়টা আমি দেওয়ার প্রয়োজন হয় না, ওই বাচ্চার মাথা এমনিতেই ছোট থাকে, ইজিলি বের করা যায়, সি হবে না। শোল্ডার ডিস্টোসিয়াটা আমরা পড়েছি যে বাচ্চার কাজ যদি আটকে যায় মাথা বের হওয়ার পরে, সেক্ষেত্রে অবশ্যই এপিসিওটমি দিয়ে এটা বের করতে হবে। রুটিন ভ্যাজিনাল ডেলিভারি এটা হবে না। এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হিসাব করলে উম এটা হওয়া উচিত, কিন্তু আসলে বইয়ের ভাষায় চিন্তা করলে এটা হবে না। বাংলাদেশে আসলে সব মানে পেশেন্ট একজন আসছে মানে তাকে এপিসিওটমি দিতেই হবে, তো এটা করা যাবে না, এটা প্রপার ওয়ে না। সো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এ, বি এন্ড ডি। যারা উত্তর দিয়েছে সবাইকে ধন্যবাদ। কেউ কেউ হয়তো একটা দুটা অপশন স্কিপ করে গেছেন, তারা আশা করি এখন ক্লিয়ার হয়েছেন, কারেকশন করে নিবেন। আচ্ছা, টাইপস অফ এপিসিওটমি, আমরা এপিসিওটমির টাইপ গুলো পড়েছি, 4টা টাইপ। সবাই দ্রুত উত্তর করবেন। এটা সবাই পারবে আমি জানি, একদম আমার সাথে 42 এখন কানেক্টেড আছেন, সবাই অ্যান্সার করবেন। আচ্ছা, অনেকে অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। আমাদের টাইপস অফ এপিসিওটমি গুলো কি ছিল? আমাদের মোস্ট কমন টাইপ ছিল আমাদের মিডিও ল্যাটারাল এপিসিওটমি। এছাড়া আমাদের মিডিয়ান এপিসিওটমি ছিল, ল্যাটারাল এপিসিওটমি, জে শেপ, সার্কুলার নামে কোনো এপিসিওটমি আমরা শুনি নাই। তারপরে আমাদের সঠিক উত্তর হবে এ, বি, সি এন্ড ডি। কমপ্লিকেশন অফ এপিসিওটমি মে ইনক্লুড, এপিসিওটমির কমপ্লিকেশন গুলো কি কি? অনেকে অ্যান্সার করেছে, আমরা সঠিক উত্তর দেখে নিব। কমপ্লিকেশন অফ এপিসিওটমি, দেখেন এখানে আমাদের বলছে কমপ্লিকেশন, তার মানে এর মধ্যে আমাদের ইমিডিয়েট কমপ্লিকেশনও আসতে পারে এবং রিমোট কমপ্লিকেশনও আসতে পারে। তাহলে আমাদের ইনফেকশন, হেমাটোমা, পেরিনিয়াল পেইন, ব্যথা থাকতে পারে, ইউটেরাইন ইনভার্সন, এটা হবে না। অনডেহিসেন্স, আচ্ছা অনডেহিসেন্স কি কেউ জানেন? আচ্ছা, এটা হচ্ছে আমরা যে স্টিচটা দিচ্ছি সেটা যদি ভালো করে মানে ক্লোজ না হয়, বন্ধ না হয়ে খুলে থাকে, সেটাকে আমরা বলছি অনডেহিসেন্স, যেটা হতেই পারে। অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার হবে এ, বি, সি এন্ড ই। আমাদের না স্টুডেন্টদের ম্যাম, মধ্যে ঘুম আছি পাচ্ছে। ম্যাম।
ঘুম পাওয়ারই কথা। যখন আমি বলি যে ঠিক আছে আমাদের আজকের টপিক এই পর্যন্ত, এরপরে দেখি আমার স্টুডেন্ট অর্ধেক হয়ে গেছে। কেন, আপনারা তো পরীক্ষায় এমসিকিউই অ্যান্সার করতে হবে তাই না? সেটা যদি সলভ না করেন তাহলে কিভাবে কি পরীক্ষা দিবেন? শুধু টপিক পড়ানো তো আমাদের মেইন উদ্দেশ্য যদি হতো, তাহলে এতগুলো এমসিকিউ আমাকে কষ্ট করে রেডি করা লাগতো না, তাই না? ম্যাম এগুলো কি বইয়ে পাওয়া যাবে এমসিকিউ? কোন বইয়ে পাবেন ম্যাম? এই যে গার্ডিয়ান বইয়ে। গার্ডিয়ানে পাওয়া যাবে কিনা আসলে আপনাদের না ম্যাডাম, না না, এইভাবে ডিটেল নেই ম্যাডাম। আমি বইটা নিয়েছি, বাট আপনার মতো এভাবে ডিটেল করে ওখানে এরকম নাই ম্যাডাম। বইটা নিয়েছি ম্যাম, এর জন্য বলতেছি আর কি যে ওইখানে কি আছে এগুলো। না না না, এভাবে নেই ম্যাডাম, যেভাবে দেখাচ্ছে বা ডিটেল জানাচ্ছে ওইভাবে নেই। আপনারা আসলে আলাদা। কোন বইটা নিয়েছেন আমি সেটা বলতে পারছি না। আমার গার্ডিয়ান নার্সিং যে বইটা সেটা নিয়েছি। এই যে নিউ এডিশন, এটা আমাকে তারা যেটা প্রোভাইড করছে সেটা আসলে একটা সুপার সাজেশন। এখানে আমি আসলে কোনো এমসিকিউ দেখতে পাচ্ছি। লেকচারটা কি ওই বুক থেকে নিয়ে নাকি ম্যাম জানতে চাই। আচ্ছা, ম্যাম ওইটাতে শুধু এমসিকিউ, ওই সুপার সাজেশন ওগুলো আমাদের দেয় না। ও আচ্ছা, আমি আসলে গার্ডিয়ানের কোনো বই আসলে কোনো দেওয়া হয় না, আমি সময় পাই না। ম্যাম এরকম না, মানে এগুলো আমরা ডিপ্লোমায় পড়ছি, অনেক হার্ড হার্ড দেওয়া, মানে এগুলো মনে হয় যে পড়ি না এরকম জি ম্যাম, মনে হয়। পড়ি না এরকম। এই জন্য ম্যাম আমি ওইটা রাইখে অন্য বই কিনে আনিছি আরো। সবগুলোই পড়েন, ভালো কঠিন সহজ সবকিছু মিলিয়ে। কিন্তু এখন আসলে পড়বেন, এতদিন তো সময় ছিল, এখন আসলে এখন যতটা পড়াটাকে গুছিয়ে নিয়ে পড়া যায়, যেটুকু আমার না পড়লেই নয়, এখন পড়তেই হবে, শেষ করতেই হবে, অবশ্যই সেটা গুছিয়ে নিয়ে আপনারা অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করে নিবেন যে এই সময়ের মধ্যে আমি এই সাবজেক্টটা শেষ করব, এই টপিকটা ক্লিয়ার করব। তা না হলে কিন্তু পরীক্ষার আগে শেষ করা সম্ভব হবে না। সম্ভব হলেও হয়তো পর্যাপ্ত আপনি যে রিভিশনটা দেয়া, আমি যেটা মনে করি, আমার পরীক্ষার আগে মনে হতো রিভিশন না দিলে আমি কিছুই পারি না। আমার তখন পর্যন্ত মনে হতো আমার ব্রেন এখনো ব্ল্যাঙ্ক, মনে হতো কিছুই মনে নাই। তো পড়া তো অবশ্যই পড়বেন একবার করে, কিন্তু তারপরে অবশ্যই রিভিশনের জন্য অ্যাটলিস্ট 2বার রিভিশনের জন্য সময় রাখবেন হাতে, ঠিক আছে? তো ম্যাডাম আমরা বিপদে পড়ে গেছি, যেটা হচ্ছে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, আমরা তো পরে এডমিশন হয়েছি, তো ওই যে ব্যাকআপ যেগুলো হয়ে গেছে সেগুলো তো নতুন করে হচ্ছে রেকর্ড ক্লাসই হোক, রেকর্ড ক্লাস যদিও এখানে অনেকটা আপডেট নেই, আমি দেখলাম যে অ্যাজ ইউজুয়াল টপিক গুলাই দেওয়া, কিন্তু আমরা যারা পিছিয়ে পড়ে গেছি, আগে ক্লাস শুরু হয়ে গেছে, সেগুলোর যদি ম্যাডাম কোনোভাবে একটু রিভিশন কি হবে, মানে শুরু থেকে শেষ? এখন আপনাদের রেকর্ড ক্লাসগুলো কিভাবে দিয়েছে? আমার যতগুলা ক্লাস আমার মনে হয় সবগুলারই রেকর্ড আছে। আপনারা হ্যাঁ আপনার গুলো আছে ম্যাডাম। আপনার যেমন আমাদের একটা হচ্ছে ক্লাস টেস্ট হচ্ছে স্পাইনো বাফিডো, সরি আমি উচ্চারণটা ভুল বললাম, কিন্তু ওটা ক্লাস আদৌ হয়েছে কিনা? হ্যাঁ ওটা কি ক্লাস হয়েছিল? জি জি হয়েছিল এটা। জি হয়েছিল, আগে হয়ে গেছে, কিন্তু ক্লাসে তো ওটা নাই, ডকুমেন্টস আছে কি? আমি তো দেখলাম নেই। ক্লাস ভিডিও দিছি তো। ক্লাস রেকর্ড আছে আপু, এখানে দেখেন। আচ্ছা, হ্যাঁ আছে আছে, গ্রুপে আছে, গ্রুপে দিয়ে দিচ্ছি তো। আপনাদের সাথে আপনাদের দায়িত্বে সম্ভবত নাসির ভাই আছে, আপনারা তার সাথে এই ব্যাপারে কথা বলে হয়তো সলভ পেতে পারেন, উনি সলভ করে দিবে আপনাদের এই প্রবলেম গুলো। আমি তো আসলে ক্লাস নেই, বাকি আসলে আপনারা কিভাবে কালেক্ট করেন বা কিছু এই ব্যাপারে আমার ডিটেলস আমি বলতে পারি। ম্যাডাম আপনি তো গার্জিয়ানের সঙ্গেই আছেন, এই জন্যই আপনাকে বলা, ওখানেও বলবো, তাহলে হবে কি আমাদের জন্য একটু সুবিধা হয়। এগুলো নাসির ভাইয়ের সাথে কথা বলতে হবে, এখানে না। জি, আপনারা ওনার সাথে ডিসকাস করেন, আমাকে জানাইছেন, খুবই ভালো কথা, আমি ওনাকে বলবো এই ব্যাপারে। তারপরেও আপনারাও বলবেন, যেহেতু কয়টা ক্লাস পান নাই বা কে কখন থেকে জয়েন করছেন তার উপরে প্রবলেম অনুযায়ী। আর পরবর্তীতে আমাদের শিডিউল ক্লাসগুলো শেষ হয়ে গেলে তখন আমরা চেষ্টা করব রিভিশন ক্লাস নেওয়ার জন্য। ম্যাডাম সেটা হলে অ্যাকচুয়ালি খুব ভালো হতো আর কি, যদি হয় আর কি। জি আচ্ছা, ঠিক আছে। আমরা পরের কোয়েশ্চেন দেখি।
সাইন্স অফ এপিসিওটমি ওন্ড ইনফেকশন ইনক্লুড এপিসিওটমি ওন্ডে যদি ইনফেকশন হয় তাহলে কি ধরনের সাইন দেখা যায়? অনেকে অ্যান্সার করেছে দেখতে পাচ্ছিলাম, বাকি যারা অ্যান্সার করেন নাই দ্রুত অ্যান্সার করবেন। অনেকক্ষণ আমরা গল্প করে ফেলছি অলরেডি। কি কি দেখা যায়? রেডনেস দেখা যায়, সোয়েলিং হতে পারে, ফাউল স্মেলিং ডিসচার্জ হতে পারে, আর ইনফেকশন যেহেতু হবে তার মানে অবশ্যই তার জ্বর হবে। ওয়েল অ্যাপ্রক্সিমেটেড ওন, এটা তো হবে না, তাহলে তো আর সেটা ইনফেকশন হলো না। তার মানে আমাদের সঠিক উত্তর হবে এ, বি, সি এন্ড ডি। আরেকটা প্রশ্ন, কন্ডিশনস হোয়ার এপিসিওটমি মে বি কনসিডার্ড ইনক্লুড, মানে এটা ওয়ান কাইন্ড অফ এপিসিওটমির ইন্ডিকেশন। কোন কন্ডিশনে আমরা এপিসিওটমি দিব? সবাই দ্রুত অ্যান্সার করবেন। আচ্ছা, কখন আমরা দিব? রিজিড পেরিনিয়াম, পেরিনিয়াম যদি তার ইনইলাস্টিক রিজিড শক্ত থাকে, ব্রিজ ডেলিভারির ক্ষেত্রে দিব, এগুলো আমরা পড়েছি। শোল্ডার ডিস্টোসিয়া, নর্মাল আনকমপ্লিকেটেড লেবার, সেখানে তো আমার দেওয়ার দরকার নাই। ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির ক্ষেত্রে আমরা দিব, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, বি, সি এন্ড ই। টিচিং পয়েন্টস ফর এ মাদার আফটার এপিসিওটমি ইনক্লুড, এপিসিওটমি দেওয়ার পরে পেশেন্টকে আমরা কি ধরনের এডুকেশন দিব? তবে দ্রুত অ্যান্সার করবেন। দিস ইজ আওয়ার লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, উত্তরটা আমরা জেনে নিব। মাকে আমরা কি ধরনের টিচিং দিব বা এডুকেশন দিব এপিসিওটমির পরে? মাকে আমরা বলবো কি পেরিনিয়াম ক্লিন এন্ড ড্রাই, অবশ্যই পেরিনিয়াম ক্লিন এবং ড্রাই রাখতে হবে, তা না হলে ইনফেকশনের চান্স থাকে। রিপোর্ট সিভিয়ার পেইন অর ডিসচার্জ, যদি অনেক বেশি ব্যথা হয় বা ওই জায়গা থেকে ডিসচার্জ হয় তাহলে অবশ্যই ইনফর্ম করবে। অ্যাভয়েড স্ট্রেনিং ডিউরিং ডেফিকেশন, অর্থাৎ স্টুল পাস করার সময় অনেক বেশি প্রেসার বা চাপ দেওয়া যাবে না। মাকে বলতে হবে সে যেন নরম খাবার খায়, পায়খানা যেন নরম থাকে। শক্ত হলে তখন বেশি চাপ দিলে ওই জায়গার সেলাই ছিঁড়ে যেতে পারে। অ্যাভয়েড অল মুভমেন্ট, অল মুভমেন্ট অ্যাভয়েড করার দরকার নেই, সে তার স্বাভাবিক চলাচল করবে। কিন্তু পেরিনিয়ামে তার টান লাগে বা চাপ লাগে, এই ধরনের কোনো মুভমেন্ট করা যাবে না। পারফর্ম পেলভিক ফ্লোর এক্সারসাইজ আফটার হিলিং, পেলভিক ফ্লোর এক্সারসাইজ করবে ওই জায়গা তার হিল হওয়ার পরে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এ, বি, সি এন্ড ই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাস কেমন লাগে সবাই জানাবেন। আর এই পর্যন্ত কারো যদি থাকে অবশ্যই প্রশ্ন করবেন। ম্যাম 11 নম্বরে ভেজাইনাল ইনভার্সন মানে কি? হয়ে গেল 11। ইউটেরাইন ইনভার্সন, আচ্ছা ইনভার্সনের বাংলা কি? মাঝে মাঝে বাংলা নিয়ে কনফিউশনে পড়ে যাই। ইউটেরাসটা আগের অবস্থায় ফিরে আসতে পারে না, এরকম কিছু। একটু ইউটেরাইন ইনভার্সনটা হচ্ছে এটা কিভাবে বুঝাবো? ইউটেরাসটা বের হয়ে
মানে ওইটা একটা অংশ বাইরের দিকে বের হয়ে আসে, হ্যাঁ, ইউটেরাসের এই যে ডেলিভারির সময় ইউটেরাসে তো তার অনেক বেশি চাপ পড়তেছে, হ্যাঁ, প্লাসেন্টা বের হওয়ার সময় তার নিজ জায়গা থেকে উল্টে বা নিচের দিকে নামা শুরু করে, এটাকে বলছে ইউটেরাইন ইনভার্সন। আমরা তো জানি ইনভার্সন মানে উল্টা, যখন ইউটেরাস থেকে তার ডেলিভারি হচ্ছে, হ্যাঁ, ডেলিভারি হচ্ছে কোনো কারণে বা প্লাসেন্টা আউট ম্যানুয়ালি রিমুভ করার সময় দেখা গেল টান লেগে তার ইউটেরাসটা উল্টে গেল বা বাইরের দিকে কিছু অংশ বের হয়ে আসলো, এটাকে আমরা বলছি ইউটেরাইন ইনভার্সন। ঠিক আছে, বুঝতে পারছি ম্যাম। আর কিছু? ম্যাম আমরা যে এই সাপ্তাহিক মডেল টেস্ট দিলাম না 100 নাম্বারে, ওখানে একটা কনফিউশন ছিল। জি বলেন। কোয়েশ্চেন ছিল দ্য আর্লিয়েস্ট ক্লিনিক্যাল ফিচার অফ প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন ইজ প্রোটিনিউরিয়া, ইডেমা, হেডেক, কনভালশন। রাইট আনসার ছিল ইডেমা। এটা কি আর্লিয়েস্ট ক্লিনিক্যাল ফিচার চাইছে বলে ইডেমা হয়েছে, আর আর্লিয়েস্ট কথাটা মেনশন না থাকলে কি প্রোটিনিউরিয়া হইতো? কোয়েশ্চেনটা প্লিজ আরেকবার করবেন, আমি যেহেতু আপনাদের এই কোয়েশ্চেন গুলো দেখি নাই, সো আমার আসলে আইডিয়া নেই, তবু আরেকবার বললে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। The earliest clinical feature of pregnancy induced hypertension. হ্যাঁ, পিআইএইচ। অপশন কি ছিল? ম্যাম প্রোটিনিউরিয়া, ইডেমা, হেডেক, কনভালশন। এটার মধ্যে কারেক্ট আনসার হইছে ইডেমা। এটা কি আর্লিয়েস্ট ক্লিনিক্যাল ফিচার চাইছে বলে ইডেমা হইছে? হ্যাঁ হ্যাঁ, আর্লিয়েস্ট ক্লিনিক্যাল ফিচার বলেই ওটা আপনার ইডেমা হবে। আর যদি এমনিতে আপনার ফিচার চাইতো সেক্ষেত্রে আপনি প্রোটিনিউরিয়া আনসার করতে পারতেন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আজকের ক্লাসে আর কারো কোথাও কোনো কনফিউশন বা কোনো সমস্যা আছে? আচ্ছা, কারো যদি কোনো সমস্যা না থাকে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। সবাই ভালোভাবে পড়াশোনা করবেন, পড়াশোনাগুলোকে এখন থেকে গুছিয়ে নিয়ে যতটা সম্ভব ডিউটি তো অবশ্যই করবেন, ডিউটি করার পাশাপাশি পড়াশোনা করবেন যেন 2বার পরীক্ষা দিতে না হয়। এই ছিল আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি। ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম। হ্যালো জি জি বলেন। ম্যাডাম, আপনি যেভাবে ডিটেলস আমাদের পড়াইতেছেন, হ্যাঁ, এখন জি এইটা যদি আমরা এরকম ডিটেলস আকারে কোনো একটা বই পাইতাম তাহলে ওইটা মনে হয় আমাদের আরেকটু বেশি মানে হেল্পফুল হইতো ভালো হইতো। এখন আসলে ডিটেলস আকারে, কারণ এই ডিপার্টমেন্ট করার জন্য বেশিরভাগ আরেকটা বইয়ে বই ম্যাডাম এমসিকিউ আকারে, তো এমসিকিউ আকার হইলে জি তো ম্যাম। আমরা একটা জিনিস নিয়ে তো ডিটেলসে আমরা আসলে জানতে পারতেছি না, এই জিনিসটা আসলে খুবই প্রবলেম হচ্ছে। এখন আসলে এটার সলিউশন হচ্ছে আমাকে একটা বই লিখতে হবে, যেটা এখন আমার পক্ষে সম্ভব না। লিখে ফেলেন ম্যাম। তো আপনারা হচ্ছে পড়ার সময় একটু গুছিয়ে পড়বেন। গুছিয়ে বলতে আমি যেটা বললাম, একটা এমসিকিউ পড়ার সময় যেমন কোনো একটা টপিক যখন আসলো সেটার আশেপাশে যা কিছু আছে, এখন তো পড়াশোনা অনেক ইজি, আপনি গুগল থেকে সার্চ করতে পারেন, চ্যাট জিপিটি থেকে সার্চ করতে পারেন, ওরা আপনাকে একদম সায়েন্স সিমটম থেকে শুরু করে পুরো ডিটেলস ধরে দিয়ে দিবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ওয়ে, এছাড়া আর কোনো ওয়ে নাই। আর আপনাদের যে টিচাররা যারা আমরা ক্লাস নিচ্ছি, ক্লাসগুলো পড়লে বা আমরা যে স্লাইড গুলো দিয়ে দিচ্ছি সেগুলো পড়লে আশা করি অনেকটা কাভার হবে, এই আর কি। আমার স্লাইডে যদিও আমি কিছু গ্যাপ মাঝে মাঝে রাখি আপনাদের কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য, কারণ আপনারা ক্লাস করতে করতে ঘুমিয়ে যান, এই জন্য আমি কিছু জিনিস চেষ্টা করি স্লাইডে না রেখে আমি নিজে বলার জন্য, যেন আপনারা নোট করেন। ঠিক আছে, এছাড়া হচ্ছে আপনারা আমার মনে হয় যে ক্লাসগুলো করছেন ওগুলো স্লাইড গুলো ফলো করলে অনেকটা কভার হবে। আর যেটা হচ্ছে না সেটা আপনাদের একাডেমিক যে টেক্সট বুক বা যেখান থেকে আপনারা পড়াশোনা করছেন, যে প্রশ্নটা আপনি সলভ করতেছেন ওটার পাশাপাশি বইটা খুলে যদি আপনি একটু দেখে নেন, খুব বেশি সময় কিন্তু লাগে না, কারণ এগুলো সবগুলোই আপনাদের পড়ে রাখা আগে থেকেই। সো এভাবে গুছিয়ে পড়লে আমার মনে হয় অনেকটাই কভার করা সম্ভব। এখনো অনেক সময় আছে, অলমোস্ট 1 মাস। 1 মাস কিন্তু অনেক সময়, ডেলি যদি আপনি 7 ঘন্টা 8 ঘন্টা পড়েন, 1 মাস পরেও লাইসেন্স পাস করা সম্ভব আমি বিশ্বাস করি।
সো সবাই পড়াশোনা করেন। আমরা তো লাইসেন্স না, আমরা তো পোস্ট বেসিকের জন্য অনেক বেসিক হোক আর হচ্ছে লাইসেন্স হোক, যেহেতু লাইসেন্সটাই আমাদের সামনে পরীক্ষা, এই জন্য বারবার ওইটাই আসলে মাথায় আসছে। এখন গুছিয়ে ম্যাম পড়া। লাইসেন্সের কোয়েশ্চেন গুলো হার্ড করে ম্যাম। কোয়েশ্চেন আসলে হার্ড হয় না। আপনি আমি যখন একটা ক্লাস করাই, যেমন আজকে যে ইপিসিওটমির, আপনি সেই হার্ড কোয়েশ্চেন থেকে ইপিসিওটমির একটা প্রশ্ন খুঁজে বের করেন, দেখবেন আপনি পারবেন। তো ব্যাপারটা হচ্ছে যখন আপনি ভাষা জ্ঞান নিয়ে যাবেন, তখন আপনার কাছে সেটা কঠিনই মনে হবে, এটা অ্যান্সার করা ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু যে টপিকটা আপনি পড়বেন সেটা যদি ভালো করে পড়ে যান, সেখান থেকে যাই প্রশ্ন আসুক আশা করি আপনি অ্যান্সার করতে গত পারবেন। সেপ্টেম্বরে ম্যাম বিএসসি দের অনেক হার্ড করছে, যে কনফিউশনে মানে দুইটা লাগছে আনসার, বেস্ট আনসার ওইরকম লাগছে। উম, ও দুইটার মধ্যে যেটা বেস্ট মনে হবে সেটা আপনি দিয়ে আসবেন, এরপরে বাকিটা আল্লাহ জানে। কারণ ওই পরীক্ষার সময় বসে তখন তো আর আসলে কিছু করার নেই, নেগেটিভ মার্কিং হ্যাঁ, যেহেতু। বেশিরভাগ ক্ষেত্রে ম্যাম কনফিউশনের প্রশ্ন ছিল। হুম, বুঝতে পেরেছি। এটা ম্যাডাম আমাদের হচ্ছে প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিসের অভাবের কারণে মনে হয় জানি এটা হবে না ওটা হবে। হ্যাঁ হ্যাঁ, যত বেশি পড়বেন, যত বেশি সলভ করবেন, তত কনফিউশন ক্লিয়ার হবে। আর কোনো বইয়ের উপরই আপনারা 100% ভরসা করবেন না যে আমার এটাই ঠিক আছে, অবশ্যই সেটা ঘাটবেন। যখন আপনার এটা কনফিউশন মনে হবে, আপনি একটার জায়গায় দুইটা বই দেখেন, আপনার গুগল আছে, চ্যাট জিপিটি আছে, ইউটিউব আছে। এই যুগে এসেও যদি আপনি ভুল পড়েন, সেটা আসলে সেই ডিসক্রেডিট আপনার, ওই ডিসক্রেডিট বইয়ের না। তো সবাই জেনে বুঝে চোখ কান জি ম্যাম। খুলে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা ডিপ্লোমা কারা আছো? ডিপ্লোমা আমি হ্যাঁ, আপনি কি হলো গার্ডিয়ান থেকে যে বইটা নিছেন, লাইসেন্স দিবেন তো, তাই না? হ্যাঁ, গার্ডিয়ান থেকে বলতে আমি লাইব্রেরি থেকে নিয়ে আসছি। হ্যাঁ, ওটা কেমন বইটা আর কি, মানে ওটাও কি মানে এমসিকিউ আকারে দেওয়া আছে সবটা? হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ আকারে দিয়া। মানে কিন্তু এই যে ম্যাম যেটা ম্যাম যেরকম টপিক পড়াইতেছে, টপিক অনুযায়ী উনি এমসিকিউ দিচ্ছে, কিন্তু ওইরকম টাইপের না। এখানে একদম পুরাটাই হচ্ছে এমসিকিউ। টপিক আছে বলতে হচ্ছে যে এমসিকিউটা দিয়া ওইটার হইতেছে ইয়া সাইন সিম্পটম কমপ্লিকেশন ইন্ডিকেশন এগুলা দিয়া। আচ্ছা আপু, আপনার বাসা কি ঢাকাতেই? হ্যাঁ হ্যাঁ, ঢাকাতেই। ও, এই জন্য লাইব্রেরি থেকে নিয়ে আসতে পারছেন বইটা, তাই না? হ্যাঁ ও, আমার বাসা নাটোর তো, মানে বই অর্ডার করছে ধরেন এখন মানে 10 দিন আগে, তো বইটা দিয়ে যাচ্ছে না। ভাইয়াকে হ্যাঁ। কতবার বললাম বইটা দেওয়ার কথা, মানে প্রায় দিনে মেসেজ করে ফোন দেয়, হ্যাঁ আপু আজকে পাঠাবো কালকে পাঠাবো, এটাই বলে, কেমনটা লাগে বলেন? না ইয়া এর অর্ডার জন্য 2-3 দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, আমাকে বলছিল যে 2 দিনের মধ্যে চলে যাবে বই। আমার বই তো অর্ডার করছে আমি 14 তারিখে, বুঝছেন, কিন্তু এখন পর্যন্ত দিয়ে যায় নাই। আবার ভাইয়াকে টেক্সট করে দেখেন কি বলে। হ্যাঁ, আমি অ্যাডভান্স বই আছে ওটাই পড়ি, আর যেগুলো ক্লাসে হয় না অ্যাডভান্স ক্লাস আছে, তারপরে হচ্ছে আরেকটা আছে, ওটার নাম অবশ্য ভুলে গেছি। এখন আবার ইয়াটা নিচ্ছে। না, আপনি কয়টা বই পড়েন? আর মানে অনেকগুলা? অনেকগুলা বলতে এই 3টা নিছি, আর হচ্ছে এই তো 3 ইয়ারের বইগুলা। ও, ভালো। সবাই যেন আমরা ভালোভাবে পড়ে পাস করতে পারি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা।